আজ রাতের মধ্যে এই মেয়েকে আমার বেডরুমে চাই বাবা। কোথা থেকে কিভাবে আনবে জানি না। একে আমার চাই মানে চাই। আরস দায়সারা ভঙ্গিতে রুহুল শেখের দিকে ছবি ছড়ে দিতে দিতে কথাগুলো বলল। রুহুল শেখ সকালের খবরের কাগজ পড়ছিলেন। আসমকেই ছেলের অন্যায় প্রস্তাবে ওনার ভ্রু কুঁচকে আসে। থমথমে চাহনিতে ছেলের দিকে তাকিয়ে থেকেও তার মাঝে কোনোরূপ প্রতিক্রিয়া না দেখতে পেয়ে আর সাথে হতাশ হন তিনি। আশকারা দিতে দিতে যে ছেলে তার উচ্চারণে চলে গেছে তার বুঝতে বাকি নেই। রুহুল শেখ চোখ মুখ গম্ভীর করে তপ্ত চাহনিতে ছেলের পানে তাকিয়ে থাকল। ইচ্ছে করছে ঠাটিয়ে বেয়াদব ছেলেটাকে সোজা করে ফেলতে, যা এতকাল করতে চেয়েও পারেননি। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আরুষ। আমায় কি মনে করো তুমি বেয়াদব? তোমার অন্যায় আবদার পূরণ করতে এখন আমার একটা মেয়েকে অপহরণ করে নিয়ে আসবো? দরকার হলে করবে। দেখো বাবা, মেয়েটাকে আমার দরকার, আজ রাতেই দরকার। কীরকম দরকার আই হোপ এক্সপ্লেন করতে হবে না। চোখ মুখ গম্ভীর করে রুহুল শেখ বললেন, কখনো না। তোমার মতো নষ্ট ছেলের হাতে ভদ্র পরিবারের কোনো মেয়ের জীবন আমি কিছুতেই নষ্ট হতে দিব না। নাইট ক্লাবে নিশ্চয়ই বাজে ছেলে মেয়ের অভাব পড়েনি। তুমি তাদের নিয়ে জীবন ধ্বংস করে বেড়াও। কিচ্ছু বলছি না বলে ভেবো না এ মেয়ের জীবন নষ্ট করতে আমি তোমায় উৎসাহ যোগাবো আরুষ। মেয়েটাকে দেখে যথেষ্ট শালীন মনে হচ্ছে। তুমি কেন শালীন মেয়ের যোগ্যই নও। আরুষ বাঁকা হেসে রুহুল শেখের চোখে চোখ রাখল। নির্লিপ্ত কণ্ঠে বলল, প্রস্টিটিউটদের নষ্ট পল্লীতেই মানায় বাবা, আরুষের জীবনে নয়। এই মেয়ে ভালো বলেই তাকে আমার চাই। ওকে আমি বিয়ে করব। বিয়ে করবে মানে কি? হঠাৎ বিয়ের ভূত চাপলো কিভাবে তোমার মাথায়? পাগল টাগল হলে নাকি? আমার বয়স কত হিসেব করে রেখেছ? আই এম নাও 28। বিয়ে এখন না করলে কবে করব? শুধু বিয়ে নয়, ভাবছি আজ বিয়ে করে আজই বাসর সারব। হঠাৎ বুঝতে পারলাম তোমাকে দাদু হওয়ার সুযোগ না করে দেওয়ায় তোমার আত্মার অভিশাপে দিন দিন ভ্রষ্ম হয়ে যাচ্ছি। আমি আবার শান্ত প্রিয় মানুষ। তোমার বদদোয়া নিয়ে অযথা অশান্তি পোহাবো কোন দুঃখে? তাই বিয়ে করাটা জরুরি। ছেলের মুখে অসভ্যর মতো কথা শুনে রুহুল শেখের চোখ বড় বড় হয়ে আসে। এটা যে তারই ছেলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তার ছেলে কি এত নির্লজ্জ হওয়া সাজে? বাবা হই তোমার, আমার সামনে যা তা বলবে না স্কাউন্ডেল। তুমি চটে যাচ্ছ কেন? তোমার ভাবসাব দেখে মনে হচ্ছে তুমি জীবনে কখনো বাসর করোইনি। তাহলে আমি পৃথিবীতে ল্যান্ড করলাম কিভাবে? আকাশ থেকে ঠুস করে পড়ে? রুহুল শেখের কানে বেজে উঠল তৎক্ষণাৎ। নিজের আপন ছেলের মুখে এমন কথা শুনে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। কোন কুক্ষণে যে বেয়াদবটা জন্মেছিল কে জানে। তুমি আমার ছেলে হতে পারো না। কার ছেলে তুমি? হাসপাতালে নিশ্চয়ই কেউ বদলে দিয়েছিল। আমার রক্ত তোমার মতো নির্লজ্জ শরীরে থাকতেই পারে না। কালই ডিএনএ টেস্ট করে আমি এর বিহিত করেই ছাড়ব। আরুষের এতে কোনো বাবা বেগবে নেই। সে ড্যাম কেয়ার ভাব নিয়ে ঠোঁট এলিয়ে কুটিল হাসছে। দেখে মনে হচ্ছে রুহুল শেখ তাকে পাশে বসিয়ে ভীষণ মজার কোনো জোকস শোনাচ্ছে। ডিএনএ টেস্ট করে দেখতেই পারো। আমারও কিন্তু মনে হয় না আমি তোমার ছেলে। তোমার বউয়ের যা চরিত্র, অন্যের বীজ তোমার সারা বলে রোপণ করে দেয়নি কি তার গ্যারান্টি আছে? রুহুল শেখ দমে গেলেন। এর সাথে কথা বলা মানেই নিজের মান সম্মান ধ্বংস করা। আপন ছেলে বাপের ইজ্জত নিয়ে এভাবে টানা হেঁচড়া করে, তার এতই অধপতনের দিকে দিন চলে আসলো। নিজের প্রতি বড্ড ক্ষোভ জন্ম নিচ্ছে রুহুল শেখের। এত জনম কেবলই ভালোবাসা দিয়ে এসেছে, যার দরুন খুব অবসরের ছেলেটা কবে যেন একটু একটু বেশি নষ্ট হয়ে গিয়েছে। ভদ্র সমাজে ছেলেকে সন্তানের পরিচয় দিতে তার আত্মসম্মানে লাগে। ভেবেছিল একা হাতে আরুষকে মানুষের মতো তৈরি করে নিবে, কিন্তু কে জানতো মানুষ নয় ছেলেটা জানোয়ার তৈরি হবে। লম্বা শ্বাস টেনে রুহুল শেখ ছেলের দিকে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করলেন। রাগ নিয়ন্ত্রণে এনে খুব শান্ত গলায় নরম বনেতে বললেন, বিয়ে কোনো ছেলে খেলার জিনিস নয় আরুষ। বিয়ে একটা পবিত্র বন্ধন। দুটো মানুষের সাথে সাথে দুটি পরিবারেরও মেলবন্ধন সম্পর্ক। এই সম্পর্ককে শ্রদ্ধা করতে শেখো। কারো জীবন নিয়ে তুমি তাস খেলতে পারো না। আমি তাস খেলবো না ক্রিকেট খেলবো সেটা আমার উপরেই ছেড়ে দাও বাবা। তুমি শুধু দাঁড়িয়ে থেকে আমার বিয়েটা দাও আর দাদু হওয়ার অপেক্ষা করো। জীবনটাকে কি ফাজলামো পেয়েছ? তোমার মতো ছেলেকে জেনে বুঝে যে বিয়ে করবে, কে বিয়ে করবে? কোনো বাবা এমন অপদার্থের হাতে মেয়ে দিবে? রুহুল শেখের কথা শুনে কানে তুলল না আরুষ। নিজের সিদ্ধান্তেই অটল হয়ে বলল, এ ব্যাপারে আমি সত্যি সত্যি সিরিয়াস। আর আমার কথা যদি তুমি না শোনো তাহলে আমি আজই ড্রাগস নেব। এবার চাইলেও এই পথ থেকে আমাকে ফিরিয়ে আনতে পারবে না তুমি। আই প্রমিস ইউ। কথাটা শেষ করে আরুষ বেরিয়ে গেল বাড়ি থেকে। পিছন থেকে রুহুল শেখ তাকে ডাকতে নিয়েও ডাক দিলেন না। আরুষ কতটা জেদি তিনি জানেন, তাই নতুন করে ছেলেকে বোঝানো মানে অপাত্রে কন্যাদান। বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে রুহুল শেখের।
ড্রাগস থেকে বাঁচতেই তো এতকাল ধরে আরসের সকল অন্যায় আবদার মেনে নিয়েছে। যতই হোক ছেলেটা যে তারই, যতই খারাপ হোক, যতই অন্যায় করুক, ছেলে যে তারই অংশ। কি করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিবেন তিনি? বদ্ধ দরজার পেছনে চেয়ারের সাথে হাত পা বাঁধা অবস্থায় অচেতন হয়ে পড়ে আছে একটি মেয়ে। তার হলদেটে ফর্সা মুখ উজ্জ্বল লাইটের আলোয় মোহময় দেখাচ্ছে। খোপায় বাঁধা কেশরাশি খুলে এলোমেলো ছন্দে লেপটে আছে পিঠ জোড়ে। কতগুলো আবার মুখের অগ্রভাগেও দৃষ্টিগোচর। নারীর সৌন্দর্য বাড়ি রহস্যময়। ক্ষণে ক্ষণে যেন নারীর রূপ বদলায়, কখনো অতি সাধারণ, কখনো বা সাধারণ হয়েও অসাধারণ। মনের আমেজে শীষ বাজাতে বাজাতে শৌখিন কামরায় দরজা ঠেলে প্রবেশ করলো আরস। হাতে জ্বলন্ত সিগারেট, ঠোঁটে আমোদিত হাসি। মনে আজ ফুর্তির কোনো শেষ নেই। অবশেষে তার ইচ্ছে পূরণ হতে চলেছে। অজ্ঞাত মেয়েটিকে চেয়ারে বাঁধা অবস্থায় দেখে আরও শয়তানি হাসি দেয়। ঘরের কোণে দাঁড়িয়ে থাকা কয়েকজন গার্ডস সেখানে উপস্থিত ঠায় দাঁড়িয়েছিল। তাদের মধ্যে একজনকে আরও ধমকে সুরে বলে, আমার হবু বউকে বেঁধে রেখেছিস কেন গর্দ? জলদি খোল ওরে, নরম হাতে কালো দাগ পড়লে চামড়া খসিয়ে নিব। বিশাল স্বাস্থ্যের অধিকারী বডিগার্ডটি বয়ে হালকা ডোক গিলল। অজ্ঞাত মেয়েকে বেঁধে রাখার অপরাধে আজই বুঝে চাকরি খোয়াবে, বউ বাচ্চা যে না খেয়ে মারা পড়বে। চটজলদি লোকটি সেই মেয়ের হাতে পায়ের বাঁধন খুলে দেয়। আরস চোখের ইশারায় সবাইকে বেরিয়ে যেতে বললে তারা সেকেন্ডের গতিতে বেরিয়ে যায়। আরস মেয়েটিকে দেখতে তৃপ্তি ভরে বাঁকা হাসে। এত খুশি জীবনে কখনো হয়নি। কেন যেন এত খুশি হচ্ছে সে নিজেও জানে না। শুধু প্রতিশোধ নেওয়ার নেশা কি কাউকে এতখানি তৃপ্ততা দিতে পারে? কি জানি। চার টেবিল থেকে জগ ভর্তি পানি সজোরে মেয়েটির মুখে ছড়ে মারে আরস। চোখে নাকে পানির ছটা প্রখরভাবে পড়তেই আস্তে আস্তে চোখ ফিটফিট করে তাকায় সে। ক্লোরোপ্রেমের ইফেক্ট একটু বাদেই কেটে যেত, কিন্তু ততক্ষণে অপেক্ষা করার মতো ধৈর্য আরসের নেই। মেয়েটি এলোমেলো তালে চোখ খুলে আরস তার পানে ঝুঁকে থাকতে দেখে ভয়ে ছিটিয়ে যায়। শরীরে কম্পন সৃষ্টি হয় আলগোছে। নিকোটিনে ভরা সিগারেটের ধোয়া মেয়েটিকে দিকে ছেড়ে দেয় আরস। ঠোঁটে বাঁকা হাসি জ্বলিয়ে আর ঘাড় বাঁকা করে চেয়ে থাকা মেয়েটির মুখোফানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অতঃপর সেই অবস্থাতে ভয়ঙ্করভাবে শব্দ করে হেসে উঠে বলে, ওয়েলকাম টু মাই হেল বেব। মেহের সশব্দে কেঁদে উঠে তৎক্ষণাৎ। ভয় মিশ্রিত কণ্ঠে প্রশ্ন করে, কেন ধরে এনেছেন আমাকে? কি ক্ষতি করেছি আপনার? তুমি জানো না তুমি কি করেছ? সিরিয়াসলি জানো না? সেদিনের চরটা কি বতে মেরেছিল আমায়? কি ভেবেছিলি আমি তোকে এমনি এমনি ছেড়ে দিব? বলছিলাম না তোর জীবন আমি হেল বানিয়ে ছাড়বো? তোর মতো অভিশপ্ত জীবন কারো হবে না। লুক, আই হ্যাভ কিপ মাই ওয়ার্ড। আমি কথা রেখেছি। গাল চেপে ধরে বলে আরস, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার খুব ভুল হয়ে গেছে। আমি সবার সামনে আপনার কাছে ক্ষমা চাইব। দরকার হলে সবার সামনে আপনি আমায় চড় মেরে আপনার প্রতিশোধ নেবেন, কিন্তু আমার কোনো ক্ষতি করবেন না প্লিজ। আমাকে মাফ করে দিন। দেমাক এত তাড়াতাড়ি ছুটে গেল? তুই না প্রতিবাদী নারী? অপহরণ করে এনেছি, পুলিশে কমপ্লেন করবি না? তোর তো স্বভাব আছে কিছু হলেই সবাইকে আমার নামে কমপ্লেন করে বেড়ানো। মেহের বুঝলো আরস পরপর সব ঘটনা মনে পুষে রেখে ক্ষোভকে তীব্র করে তুলেছে। মনে হচ্ছে আরস এত জলদি তাকে ছাড়বে না। সত্যি বোধহয় তার জীবন জাহান্নামে পরিণত করে ছাড়বে। আচ্ছা, ঠিক কী কারণে আরস তার প্রতিশোধ নেবে? চড় মারতে মারতে কি খুন করে ফেলবে নাকি তাকে রেপ করে হত্যা করে লাশ গুম করে দিবে? এই ছেলে নাউজুবিল্লাহ মার্কার চরিত্র সম্পর্কে মেহের খানিকটা অবগত। চরিত্রহীনেরা তো সর্বপ্রথম নারীর শরীরে হাত বাড়ায়। মনে মনে নানান আশঙ্কা করতে করতে মেহেরের বুক চ্যাত করে উঠল। রাগ হচ্ছে নিজের উপর, ভীষণ রাগ। কোন কুক্ষণে যে শয়তান ছেলেকে চড় মেরেছিল কে জানে। একটা চড়, এই একটা চড় তার জীবনে কাল বৈশাখী টেনে নিয়ে আসলো। মেহেরের ভিতরে বাস করা সুপ্ত মন ক্ষোভ প্রকাশ করে তাচ্ছিল্যের সুরে বলল, খা এখন বসে বসে মার খা মেহু। কে বলেছিল অত প্রতিবাদী নারী জাগরণী বেগম রোকেয়া হতে? দুর্নীতির অন্ধকার কাটাতে গিয়ে তো জীবনের আলো শেষ। আজই তো শেষ দিন। মরবি এক্ষুনি মরবি। কাঁদো কাঁদো গলায় মেহের আরসের নিকট প্রশ্ন ছড়ে পড়ে, আমাকে খুন করে প্রতিশোধ নেবেন নাকি সকাল বিকাল গণতলায় দিয়ে মারবেন? আমায় শাস্তি হিসেবে কি থাকছে? আরস পিক করে হেসে ফেলে মেহেরের কথায়। মেহেরের বিত মুখ দেখে কলিজা শীতল হয়ে যাচ্ছে। 5 ফুটের ধানি লঙ্কার তেজ 5 মিনিটে ছুটে গেছে মনে হতেই খুশি খুশি ভাবটা ডাবল হয়ে যাচ্ছে। তোমাকে খুন করলেও আমার রাগ মিটবে না মেহেরজান। তোমার শাস্তি কি এক্ষুনি জানতে পারবে। একটু ওয়েট করো। কথা শেষ হওয়ার আগেই আরসের মুঠোফোনটি বেজে ওঠে বাজখাই সুরে।
ফোন স্ক্রিনে বাবা নামটা জল করছে। আরুষ মুচকি হেসে ফোন রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে রুহুল শেখ প্রচণ্ড খেপাটে গলায় বললেন, কোথায় রেখেছ মেয়েটিকে? আমায় অপহরণ করতে বলে নিজেই তুলে নিলে? আশ্চর্য, নিজেই যখন তুলবে তাহলে মধ্যিখানে আমায় কেন পাপ কাজে জড়ালে? কোথায় আসো এক্ষুনি বলো। খবরদার বলছি, মেয়েটার গায়ে তুমি হাত দিবে না। তোমার রিয়াকশন দেখে মনে হচ্ছে তোমার বউ বাগিয়ে এনেছি আমি। স্ট্রেঞ্জ, সত্যি করে বলো তো দেখি, আমার হবু বউয়ের মাঝে কি তোমার পালিয়ে যাওয়া বউকে খুঁজে পেয়েছ, তাই তাকে নিয়ে কাড়াকাড়ি করছো? দেখো বাবা, তোমার বয়স আর আমার হবু বউয়ের বয়সের পার্থক্য লাইক দাদা নাতনি। তার দিক থেকে বউ নজর তুলে নিয়ে আমার মা বয়সী কোনো এক্সপায়ার মহিলার উপরে নজর পেল। আমি বিয়ে করছি বলে হিংসে করো না বাপ। আমার বাসর সেরেই তোমার জন্য বউ খুঁজতে মাঠে নামবো। আমি কি তোমার মতো অন্ধ নাকি যে নির্জন রাতের একাকিত্বতা আমি বুঝবো না? সো জাস্ট সিল। রুহুল শেখের কানে বেজে উঠল তাৎক্ষণিক। সেই সাথে সাথে চোখও আন্দাজ দেখা শুরু করলেন। বুঝতে পারলেন তার গড়াইও আর বেশি দিন নাই। এই অসভ্য ছেলে তার নির্লজ্জকর কথায় ঘায়েল করে তাকে হার্ট স্ট্রোক করেই মারবে। এটা কেমন ছেলে রে তার? দাঁত কটমট করে রুহুল শেখ বললেন, আমি তোমার বাবা হই, মুখ সামলে কথা বলো বেয়াদব। তুমি আমার ছেলে না হলে এতক্ষণে মাটির নিচে পুঁততে ফেলতাম। আর হ্যাঁ, সাথে সাথে আমার হবু বউকেও নিজের বউ বানিয়ে ফেলতে। কষি মেয়ে দেখে মাথা নষ্ট হয়ে গেছে বুঝতেই পারছি। তুমি চাপ নিও না, আমার বউর চেয়ে কচি বউ তোমাকে আমি ধরিয়ে দিব। ওই যে সুগার ড্যাডির জুটির মতো। রুহুল শেখ প্রচণ্ড ক্ষেপে ফোন কল কাটলেন। এই দুর্দান্ত অসভ্য ছেলের সাথে আর 1 মিনিট কথা বলে তিনি এক্ষুনি হার্ট অ্যাটাক করবেন। জানেন মায়া কার নেই, কিন্তু পর মুহূর্তে মনে পড়ে গেল মাসুম মেয়েটির কথা। ওই মেয়েটার তো কোনো দোষ নেই। যা বদরাগী ছেলে তার, কোনো ক্ষতি টতি যে করবে না তার কি গ্যারান্টি? চিন্তিত মুখে পুনরায় ছেলের নাম্বারে ডায়াল করলেন তিনি। রিং হওয়ার সাথে সাথে কল রিসিভ হলো। আরুষ খানিক জাজালো কণ্ঠে বাক্য চলল, তুমি আমার বাবা নাকি মির্জাপুর বলো তো? একটু পরপর কল করে আমার রোমান্সে বিঘ্ন ঘটাচ্ছ না? যা বুঝছি, একটা গসিটি খেলা জোগাড় না হওয়া পর্যন্ত নবাব আর বেগমের বাসর তুমি কিছুতেই হতে দিবে না। মির্জাপুরি করে ঠিক একটা ষড়যন্ত্র পাকাবেই। এক বেলার মধ্যে কিভাবে তোমার জন্য গসিটি খেলা খুঁজবো বলো তো? একদিন সবুর করতে পারছো না? ছেলের বিয়ে দেখে তোমার যৌবন তাগড়া হয়ে উঠলো নাকি? আশ্চর্য। কোনো মতে দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণে আনলেন রুহুল শেখ। এই মুহূর্তে অশ্রাব্য কিছু অশ্লীল গালিগালাজ করতে ইচ্ছে করছে তার। শুধু ছেলে বলে ইচ্ছেটা অ্যাপ্লাই করতে পারছে না। শয়তানটা এ নিয়েও তাকে পচাতে বলবে না। তার একটা বাড়তি কথা বললে তোমায় আমি ত্যায্যপুত্র করবো স্কাউন্ডেল। কোথায় আসো দ্রুত বলো বলছি, আমি আসছি। আরুষ বাবার হুমকি তোয়াক্কা না করে গদগদ হয়ে বলল, তুমি ভীষণ হাইপার হয়ে যাচ্ছ বাবা। বউ ছাড়া মানুষ যে এত হাইপার হয় তোমায় না দেখলে জানতাম না। তোমার জন্য আমি একটা বউ পছন্দ করে রেখেছি। মহিলা 2টো মেয়ে আছে, বিয়ে করবে, বউয়ের সাথে বাচ্চা ফ্রি, বাড়তি করে তোমার আর পরিশ্রম করতে হবে না। কিন্তু তুমি চাইলে আমায় একটা ভাই বোন দিতেই পারো, আমি বরং তাতে খুশিই হব। তোকে আমি চুপ করতে বলেছি। আরুষ পাজলামো থামালো। বুঝলো তার নিরীহ টাইপ সরল বাপটা তার বেকা কথাগুলো আর নিতে পারছে না, তাই তো ক্ষেপে তুই তোকারি করছে। থাক, তাকে আর হৃদরোগের পেশেন্ট না বানানোই ভালো। বেচারা বাপটার যে আর সহ্য হচ্ছে না। রিসোর্টে আছি, জলদি কাজে নিয়ে চলে আসো। টিপিক্যাল বাঙালি বউ আমায় বিয়ে ছাড়া বাসর ঘরে ঢুকতেও দিবে না। তোমায় দাদু ডাক শোনানোর জন্য বেশি অপেক্ষা করতে চাই না আমি। আরুষের কথা শেষ হওয়ার আগেই রুহুল শেখ কল কেটেছেন বোধ হয়। আরুষ থামে, শীষ বাজিয়ে শয়তানি হেসে মনে মনে আড়ালো, আহারে আমার নিরীহ বাপটা। মেহের কান খাড়া করে এতক্ষণ আরুষের কথা শুনছিল। অনুমান করেছে আরুষ তার বাবার সাথে কথা বলছিল। বাপের সাথে কেউ এত অসভ্যতা করতে পারে তা মেহেরের ভাবনারও বাহির ছিল। মানুষ বন্ধুর সাথেও এত খোলামেলা কথা বলে না। ছেলেটাকে যতটা অশ্লীল ভেবেছিল তার চেয়ে 100 গুণ বেশি অশ্লীল সে। ছি, গা গুলি আসছে মেহেরের। বিরক্তি আর জ্ঞানা ভাবটা তবুও চেপে ধরে আছে। আরুষকে আর কোনোভাবে চটানো যাবে না, মিষ্টি কথায় ছিঁড়া ভিজাতে হবে। মেহেরকে ড্যাব ড্যাব করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আরুষ ব্রু কুঁচকে বলে, হোয়াট? মেয়ের গলা শ্লেষা পরিষ্কার করে নিয়ে নাটুকে আহ্লাদে টেনে বলে ওঠে, আপনার বিয়ে আজ? তার মানে আপনার বউয়ের সেবা যত্ন করতে আমাকে এনেছেন তাই না? বেশ তো, আমি আপনার বউয়ের গলা থুড়ি হাত পা টিপে দিব, সব কাজ করে দিব, তবু আমায় মারবেন না ভাইয়া। সাথে তোর বউয়ের কানে আচ্ছা মতো বিষ ঢেলে যাবো বেটা, ডিভোর্স করিয়েই ছাড়বো তোর, মনে মনে বলছে। আরুষ মেহেরের মুখের কাছে ঝুঁকে আসে। তখনই অস্বস্তিতে গাঢ় হয়ে মেহের তার মাথাটা পিছিয়ে নেওয়ার চেষ্টা চালায়, কিন্তু লাভ বিশেষ হয় না। মাত্র কয়েক সেন্টিমিটার দূরত্ব তার এবং আরুষের মাঝে।
একটুখানি অঘটন ঘটলে সরাসরি লিপ কিস অনিবার্য। মেহেরের গা গুলি আসে আবারও। এক টুকরো কয়লার মতো পোড়া কালো রুক্ষ ঠোঁট আরসের। এই ঠোঁট সে জীবনেও নিজের ঠোঁটের সংস্পর্শে আনতে চায় না। কোনো বিড়িখুরের ঠোঁট মেহের সবচেয়ে বেশি অপছন্দ করে। এরকম বদনা মস্তিষ্ক নিয়ে আমার সাথে পাঙ্গা নিতে এসেছ মেয়ে? হাউ সিলি! মাথায় গিলুটিলু আছে নাকি বাজারে সস্তায় বেচে দিয়েছ? বিয়েটা আমারই বেব। তুমি তখন প্রশ্ন করলে না তোমার শাস্তি কি? তোমার শাস্তি আজীবন আমার কাছে আটকে থাকা, সকাল বিকাল আমার এন্টারটেইন করা, আমার ইচ্ছেতে বেড শেয়ার করা, আর প্রচণ্ড রাগ দমাতে তোমায় তুলে আষাঢ় আষাঢ় খেলা। এই তো, এগুলোই তোমার শাস্তি। বেশি না বেব? বলে বাঁকা হাসল। মেহের স্তব্ধ বনে গেল। সামান্য একটা সরের মাসুল আজীবন দিতে হবে? একটা ভুল, মাত্র একটা ভুলের জন্য অমানুষের মতো আচরণ করবে আরস? এত নিজ মানসিকতা সে! ছি! ঘৃণায় চোখ মুখ কুঁচকে ফেলল মেহের। সৃষ্টিকর্তার নিকট তার ভেতর মন দুহাত তুলে প্রার্থনা করছে এই মুহূর্তে তার মৃত্যু আসুক, তবু আরসের সাথে তার বিয়ে না হোক। মেহেরের প্রার্থনা কোনো এক কারণে বিধাতা কবুল করলেন না, বরং মেহেরের মনের আশঙ্কা সত্যি করে দিয়ে উড়ে আসলো আরসের বাবা, সাথে একজন মুরব্বীও। আরও সেই মুরব্বীকে দেখে আঁচ করতে পারল কে হতে পারে। তাই বাড়তি তিনি প্রশ্ন করল না। রাজ্য জয়ের হাসি দিয়ে বাবার উদ্দেশ্যে বলল, সাবাস, এই না হলে আমার বাপ। আই এম প্রাউড অফ ইউ বাবা। মেহের ওসবে কান দিল না। বাপ ছেলে কি বিষয়ে গর্ববোধ করে মরে যাচ্ছে তা নিয়ে মেহেরের কোনো মাথা ব্যথা নেই। সে কেবল ভাবছে আরসের বাবা এসে পড়েছে, ভালোই হলো। কান্নাকাটি করে কোনোভাবে সিম্পেথি কুড়াতে পারলেই এ যাত্রা বেঁচে যাওয়া যাবে। যে বাবা সেই কাজ। মেহের শব্দ করে কেঁদে উঠল ভেবে করে। যদিও এত কান্না তার পাচ্ছে না, কিন্তু সিম্পেথি পেতে হলে যে কষ্ট করতেই হবে। আঙ্কেল প্লিজ আমাকে বাসায় যেতে দিন। আপনার ছেলে আমাকে ধরে রেখেছে, আপনি আমাকে বাঁচান আঙ্কেল। আমার মা এতক্ষণে চিন্তায় অস্থির হয়ে পড়েছে নিশ্চিত। প্লিজ আঙ্কেল, আমাকে ছেড়ে দিতে বলুন। আরস বোধহয় মেহেরের নাটকীয় কান্না বুঝে ফেলেছে। ঘাড় পাকা করে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে বলল, কার থেকে হেল্প চাইছো জান? বাবাই তো কিডন্যাপ করেছে তোমাকে। মেহের হতভম্ব মনে চোখ বড় বড় করে চাইল রুহুল শেখের দিকে। শেষে কিনা বাপ বেটা একই ষাঁড়ের গাঁটে ষাঁড়। রুহুল শেখ মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। কুলাঙ্গাস ছেলের জন্য হাঁটুর বয়সী মেয়ের কাছে মাথা হিট হয়ে গেছে। ইচ্ছে করছে পদ্মায় গিয়ে ঝাঁপ দিয়ে মরতে। আরস বাহিরে যাও, ওর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আমার সামনেই বলো। তোমায় আমি বিশ্বাস করি না। মির্জাপুরি করে উল্টো চাল ছেলে আমার বউ ভাগিয়ে দিলে সমস্যা। আমি চিরকুমার থাকতে চাই না। বাপ, দয়া করে গসিটি খেলার মতো ষড়যন্ত্র করো না। আরস দাঁত কেলিয়ে হাসল। শীষ বাজাতে বাজাতে দরজা খুলে বেরিয়ে গেল কাজী সাহেবকে নিয়ে। যেতে যেতে শোনা গেল কাজী সাহেবকেও সে অস্বাস্থ্যকর নানান গল্প শোনাচ্ছে। রুহুল শেখ অপরাধীর মতো মাথা চাপড়ে মেহেরের সামনে দাঁড়ালেন। ছেলের অন্যায় আবদার রাখতে গিয়ে সেও যে অপরাধ করেছে, তাই মেয়েটার চোখে চোখ রেখে কথা বলার সাহস ওনার নেই। মেহের এখনও গোরের মধ্যে বিচরণ করছে। কেন যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না। বাবার বয়সের লোক কিভাবে নিজের ছেলের কথা শুনে তাকে কিডন্যাপ করতে পারে? এটাও কি সম্ভব? মেহের প্যাল করে তাকিয়ে আছে রুহুল শেখের দিকে। চোখ জোড়ায় জীবন্ত অশ্রু টলমল করছে। বাবা পৃথিবীতে নেই ঠিক, কিন্তু বাবার বয়সী সকল মানুষকে সে বড় শ্রদ্ধার চোখে দেখে। পৃথিবীর সকল বাবার মাঝে নিজের বাবাকে খুঁজে বেড়ায়। সকল বাবা মেয়ে সম্পর্কে যেন নিজেকেই খুঁজে ফেলে গোপনে। এ বাবা বয়সী লোকটি তার সাথে অন্যায় করতে পারল কি করে? শ্রদ্ধার দৃষ্টিতে দেখা মানুষদের এক মুহূর্তে কীভাবে ঘৃণা করবে মেহের? আমি আপনার আপন সন্তান হলে এত বড় অন্যায় করতে পারতেন আমার সাথে আঙ্কেল? শুধুই নিজের সন্তান না বলে মনুষ্যত্বকে বলি দিয়ে আমার জীবন নিজ হাতে নষ্ট করে দিতে চাইলেন? আপনার ছেলের জন্য তো মেয়ের অভাব হয় না আঙ্কেল। তাহলে আমিই কেন? পৃথিবীতে মানুষ বড় স্বার্থপর প্রাণী মা। সবাই শুধু নিজেরটাই দেখে। আমিও তাই দেখেছি। অন্য জানায় সত্ত্বেও ছেলের আবদার ফিরাতে পারিনি। জীবনে প্রথম সে ভালো কিছু চেয়েছে, ভালো মেয়েকে জীবন সিংহী করতে চেয়েছে, তোমায় পছন্দ করেছে। আমি বরাবরই তোমার মতো ভালো মেয়েকে আরও সে জীবনে দেখতে চেয়েছি। আমার স্বপ্ন আজ পূরণ হয়েছে। আপনার ছেলেকে আমি থাপ্পড় মেরেছি বলে সে প্রতিশোধের খেলায় মেতে উঠেছে। এখানে তার পছন্দ নয়, কেবলই ক্ষোভ রয়েছে। রাগ মেটাতে আমায় শাস্তি দিতে বিয়ে করছে। আমার জীবনটাকে নরক বানাতে বিয়ে করতে চাইছে। আপনার ছেলে একজন ধ্বংসাত্মক পুরুষ। ও শুধু ধ্বংসই করতে জানে। মারে, আরও আমার ছেলে। আমি ওকে জানি, চিনি। তোমার প্রতি নিশ্চয়ই ওর কোনো টান রয়েছে। প্রতিশোধ নিতে বিয়ে করতে হয় না, চাইলে এমনিতেও নেওয়া যেত। আমার ছেলে সত্যি ধ্বংসাত্মক, আমি মানছি, কিন্তু সে যখন শান্ত মস্তিষ্কে ধীরে স্থিরে
হয়ে তোমাকে চাইলো, তখন ওকে আমার ধ্বংসাত্মক বলে মনে হয়নি। রাগ হলে আরশ পাগলের মতো আচরণ করে, তোমার বেলায় তা করছে না, কারণ আরশ তোমার প্রতি কোনো টান অনুভব করছে। একদিন ঠিক তুমি বুঝবে, তুমিও বুঝবে মা। আমার নষ্ট ছেলের জীবন গুছিয়ে দেবে মা। জীবনটাকে অন্ধকার বানিয়ে রেখেছে সে। একটু আলোর, একটু ভালোর খুব প্রয়োজন ওর। আমার ছেলের জীবনের আলো হও না তুমি মা, প্লিজ মা। কান্নামাখা নরম কণ্ঠে হাত জোর করে বলল। মেহের ভেবেছিল আরশের বাবাকে সে ইচ্ছে মতো কিছু তিক্ত কথা শোনাবে, আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিবে তার অন্যায় হয়েছে। কিন্তু লোকটা সলসল ব্যথা ভরা চোখে তাকিয়ে মেহেরের রাগ গলে গেল আসমকা। নিজের দুঃখ বিপদ বলে মায়া মায়া নজরে তাকিয়ে রইল বাবার মতো লোকটির দিকে। মনে হচ্ছে তার বাবাটা তার কাছে অনুরোধ জানাচ্ছে, আদুরে সুরে মা বলে ডাকছে। কতদিন মেহের মা ডাকটা শোনে না। এই পৃথিবীতে মা বলে ডাকার মানুষটা তো আর জীবিত নেই। মেহেরের চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আলতো হাতে মেহের রুহুল শেখের গলা জড়ে দুহাত চেপে ধরে বলল, নরম সুরেই বলল, আপনি আমার বাবার মতো, আমায় এভাবে অনুরোধ করে আপনি ছোট করবেন না প্লিজ। যেটা আমি পারবো না তার অনুরোধ করবেন না আঙ্কেল, আমি সত্যি পারবো না। তুমি পারবে মা, একটু চেষ্টা করে দেখোই না প্লিজ মা। মেহের চুপ করে থাকলো। এই লোকটি না বলতে ইচ্ছে করছে না, কি সুন্দর করে বারবার অনুরোধ করছে। মুখের উপর কি করে নাকচ করে দেওয়া যায়, এ যে ঘোর অভদ্রতা। বাবা তো তাকে অভদ্রতা শেখাননি। মেহেরের চুপ করে থাকা অবস্থায় আরশ পুনরায় ঘরে প্রবেশ করলো। মেহেরকে বাবার হাত ধরে থাকতে দেখে ব্রু কুঁচকাল। বোঝার চেষ্টা করলো কাহিনী কি, কিন্তু বুদ্ধ মস্তিষ্ক সেসব বুঝলে তো কিছু না বুঝে উঠে আরশ নিজের কর্মে ফিরে আসে। আবার ঠোঁটে শয়তানি হাসি খেলিয়ে বলে, আমার হবু বউয়ের হাত ধরাধরি করছো কেন বাবা? একটু পর তোমার ছেলের বিয়ে জেনেও তুমি কি মির্জাফরি বাদ দিবে না বাবা? হে প্রভু, তুলে নাও আমার মতো নিরীহ নবাবকে, তুমি তুলে নাও প্রভু। আরশ, বাজে বকছো কিন্তু। কিচ্ছু বাজে বকছি না, এই যে এখনও হাত ধরেই রেখেছ বউ আমার। 5 মিনিটে কি এমন করলে যে বাবা সরাসরি হাত ধরে ফেললো? তুমি দেখি দারুণ মেয়ে পটাতে পারো। বুড়ো কষি সব একাধারে পটে যাচ্ছে। আহ, আর আমি কি ছিঁড়লাম জীবনে। ছ্যাঃ, অশ্রাব্য কিছু শুনতে ইচ্ছে করছে না রুহুল শেখের। বেয়াদবের সাথে কথা বাড়াতে রসিতে পারছে, তাই বিনা প্রতিক্রিয়ায় চলে গেলেন তিনি। মেহের খেয়াল করলো আরশ প্রতি মুহূর্তে হাসে। হাসির ধরন আলাদা আলাদা হলেও প্রতিবার তার গা জ্বলে ওঠে। ইচ্ছে করে ঘুষি দিয়ে মুখের মানচিত্র বদলে দিতে। শয়তান ব্যাটা একটা। মেহেরের দিকে এগিয়ে গিয়ে ডায়াল ঘড়ির দিকে তাক করে আরশ। 9টা বেজে গেছে ইতিমধ্যেই। রাত অনেক হয়েছে, বেশি দেরি হলে গভীর রাত হয়ে যাবে বিয়ে শেষ হতে। কিন্তু মেহেরকে শাস্তি দেওয়ার জন্য আরশের এতটুকু দেরি সহ্য হচ্ছে না। যান চলো, বিয়ে করতে হবে। 9টা অলরেডি বেজে গেছে। বিয়ে করতেই যদি 12টা বাজায়, বাসর করে ঘুমাবো কখন? সকাল সকাল উঠে তোমায় তরসার করতে হবে না? মেহেরের বুকে দেবে যাওয়া ভয়টা মাথা ছাড়া দিয়ে উঠল আবারও। ঘামতে শুরু করেছে সারা শরীর। ভীত মুখে অসহায়ের মতো বলল, আমায় মারুন কাটুন, কিন্তু বিয়ে করবেন না প্লিজ। এর শাস্তি আমাকে দিবেন না, এর চেয়ে মৃত্যু শ্রেয়। মরবে তো অবশ্যই যান, তোমায় বিয়ে করে কি বাঁচিয়ে রাখবো ভেবেছ? এতদিনের সব জাল মিটিয়ে টুস করে গুলি করে মাটি চাপা দিব। আই প্রমিস, একটু কষ্ট দিয়ে মারবো না জানস। নাটকে সুরে বলছে। তাহলে দেরি কিসের? আমায় এক্ষুনি মেরে ফেলুন। প্রাণ থাকতে আপনার মতো চরিত্রহীনের কাছে নিজেকে বিলিয়ে দিব না, কখনোই না। তাহলে বলছে বিয়ে করবে না? প্রশ্নই আসে না। আমাকে মেরে ফেলুন ঝটপট। জান, তোমায় কি বললাম তখন? তোমায় নিয়ে ছোড়াছুড়ি খেলবো, বেড শেয়ার করবো, উড়াদুড়া পিটাবো, তবেই না আমার শান্তি। এখনই মেরে দিলে কোনো মজা আসবে? শোনো মেহেরজান, তুমি আমায় বিয়ে করলেও বাসর হবে, না করলেও হবে। এখন তুমি ডিসাইড করো, বিয়ে করে বউ হয়ে আমার সাথে বাসর করবে, নাকি বিয়ে ছাড়া রক্ষিত হয়ে। আমার কিন্তু কোনোটাতে আপত্তি নেই। তুমি যা ডিসিশন নেবে তাই হবে, বাকিটা তোমার চয়েস। ঘেন্নাবর্তী চোখে তাকায় মেহের। খুন করে ফেলতে ইচ্ছে করছে তার। এই লোকটার কত নিচে নামবে। ছি, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তা আপনি। আই জাস্ট হেট ইউ, আই ডোন্ট কেয়ার। কি করবি বল? সারা রাত পড়ে নেই এই আমার কাছে। কর্কশ গলায় বলছে, মরে যাব। আমি আপনার প্রতিশোধ নেওয়া সহজ করে দিচ্ছি। আমি একাই মরে যাব, আপনার মারার প্রয়োজন নেই। তারপর না হয় আমার মৃত শরীরের উপর রাগ পুষিয়ে নেবেন। ডেড বডি দিয়ে আমি কি করব জান? আমার তো জলজান্ত তোকে চাই। চটপট করলে তবেই না মজা। ডেড বডিতে কি আর ফিলিংস আসে? মেহেরের চোখ বুঝে নেয় তৎক্ষণাৎ। শরীর কাঁপছে রাগে ভয়ে ঘেন্নায়। ফাফিষ্ট লোকটাকে ভিতরের মন অভিশাপ করছে, ধ্বংস হোক সে।
এদিকে আরুষ খুব আগ্রহ নিয়ে মেহেরকে পর্যবেক্ষণ করে চলেছে। মেহেরের ভেঙে চুড়ে যাওয়াটা তাকে পৈশাচিক আনন্দ দিচ্ছে, বুকে শান্তি ছড়িয়ে দিচ্ছে। চোখ খুলে এদিক ওদিক তাকাচ্ছে মেহের, কিছু যেন খুঁজছে, কিন্তু কি খুঁজছে নিজেও জানে না। তারপর সন্ধানটি টেবিলের উপর ফুলের জুড়িতে ধারালো ছুরি দেখেই চোখে পড়ে তার। এক প্রহর অপেক্ষা না করে ছুটে গিয়ে ছুরিটা হাতে তুলল মেহের। দেরি না করে হাতে শিরা বরাবর চালিয়ে দেয় ছুরি। সঙ্গে সঙ্গে পিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো মেহেরের হাত থেকে। টকটকে লাল রক্ত ও হাতের প্রচণ্ড জ্বালায় মাথা ঘুরে উঠল তড়িৎ গতিতে। টি টেবিলের সাথে লাগানো চেয়ারে ভর দিয়ে কোনো রকমে নিজেকে সামনে নিল সে। এত সব দেখে আরুষের উচিত ছিল একটু হলেও চমকানো, থতমত খাওয়া, কিন্তু অবাক কাণ্ড, তার মধ্যে কোনো ভাবাবেগ দেখা গেল না। বরাবরের মতোই ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে নির্বিকার চেয়ে রইল মেহেরের দিকে। চোখে মুখে এক ফোঁটা চিন্তার ছাপও দেখা যাচ্ছে না। সমান তালে রক্ত জড়ে যাচ্ছে মেহেরের হাত বেয়ে, অথচ তার মনে এক চিমটি মায়াও জন্মাচ্ছে না। ভয় লাগছে না, আশ্চর্যও হচ্ছে না, বরং সে ফুর্তিতে শীষ বাজাচ্ছে। এসব দেখে মেহের এক দফা থতমত খায়। মাথা জিমজিম করছে, কিন্তু অজ্ঞান হচ্ছে না, মারাও যাচ্ছে না। কেন মারা যাচ্ছে না? রগটা কি কাটলো না? তবে কি মেহের মরতে পারল না? নিয়তি কি এই শয়তান পাপিষ্ঠর হাতেই তার মৃত্যু লিখেছে? নাটক করা শেষ? আমি বুঝি না তোরা মেয়েরা এত নাটক করিস কিভাবে। এমন ভাব করছিস জীবনে যেন বিয়ে করবি না। আর আমি তোকে শুলে তোর গায়ে ফোসকা পড়ে যাবে। শরীরের জ্বালাও তোদের কমও না। স্বামী সন্তান ছেড়ে পরপুরুষের হাত ধরে বেরিয়ে যাওয়ার জাত তুই। আমার সামনে নাটক করবি না, একদম কেটে 2 টুকরো করে ফেলব। মেহের কেঁপে উঠল সমসাময়িক, অতঃপর নিজেকে স্থির করল। হঠাৎ তাকে এতগুলো কথা শুনিয়ে দেওয়ার কারণ খুঁজে পেল না। কে কবে কার সাথে পালিয়েছে তার খোঁজ মেহের কি করে রাখবে? ওকে সব জানতো নাকি? মেহের রুষ্ট চোখে তাকিয়ে তোয়াক্কাহীন সুরে বলল, আমি আবারও বলছি, দয়া করে আমাকে মেরে ফেলুন, কিন্তু বিয়ে করবেন না। এর ফল ভালো হবে না। বিয়ে করলে কি সমস্যা? ও, তোর বয়ফ্রেন্ড আছে? ওসব নাগরকে ভুলে যা জান। তোকে যতক্ষণ পর্যন্ত না ভাঙতে পারছি ততক্ষণ পর্যন্ত তোর মুক্তি নেই। মন ভরে গেলে আমি মেরে দিব, চিন্তা করিস না। মেহের শেষবারের মতো হাত জোড় করে আরুষের সামনে বসে পড়ে। চোখের পানি ফেলে অনুরোধ করে জীবন ভিক্ষা চায়। আরুষ তাতে ভ্রুক্ষেপ না করে ফার্স্ট এড বক্স এনে মেহেরের হাত ব্যান্ডেজ করে দেয়। মেহের অবাক হয়ে তাকিয়ে থাকে আরুষের দিকে। এত যত্ন নিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে কেন? এই লোকের সাথে যত্ন শব্দটা আদৌ কি মানায়? মেহেরের দিকে না তাকিয়ে আরুষ ভাবেহীনভাবেই বলে, নেক্সট টাইম থেকে হাত পা কেটে নিজেকে রক্তাক্ত করো না যান। তোমায় রক্তাক্ত করার জন্য আমি তো আছি। এর চেয়ে 1000 গুণ রক্তক্ষরণ হবে। ধীরে ধীরে রক্ত শুষে নিব আমি। সো নিজেকে হার্ট করার চিন্তা না করে কিভাবে আমার টর্চার সহ্য করবে সেটা চিন্তা করো। কি জানো তো, আরও সে কাউকে দয়া দেখায় না। তোমার হাত পা কাটায় আমি তোমায় সিম্পেথি দেখাবো, এমন ভাবনা ভুলে যাও। বিয়েটা তাহলে হচ্ছে? হচ্ছে। এতটুকু বলে মেহেরকে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে আসে আরুষ। কাজী দ্রুত বিয়ে পড়ানো শুরু করলে কবুল পড়ার সময় আসে। আরুষ পটাপট 3 বার কবুল বলে ফেললেও মেহের মুখ দিয়ে একটা শব্দ বের করছে না। মেয়েটার মিউট মুডে থাকায় খেপে উঠল আরুষ। হুঙ্কা দিয়ে বলল, তুই এখনো চুপ করে আছিস কেন? এক্ষুনি কবুল বল, বল বলছি। আরুষের হুঙ্কারে কাজী রুহুল শেখ বরকে গেলেন, কিন্তু মেহেরের মধ্যে এক চুলো নড়চড় কিংবা প্রতিক্রিয়া খুঁজে পাওয়া গেল না। মেজাজ খিচে আসছে আরুষের। হাত নিষ্পিস করতে ইচ্ছে করছে ঠাস ঠাস করে কয়েকটা স্বর বসিয়ে দিতে নরম গালে। তুই শুনতে পাসনি? কি বলেছি আমি? শুনতে পাচ্ছিস না? মেহের এবারেও নিশ্চুপ। আরুষের রাগের বহর তরতরিয়ে বাড়ছে। রাগ কিছুতেই নিয়ন্ত্রণে রাখতে পারছে না। এক্ষুনি কবুল বলবি, নয়তো 2 মিনিটের মধ্যে আমার গার্ডসরা তো ছোট ভাই মাসহ গোটা বাড়ি উড়িয়ে দিবে। বোম এখনো অ্যাক্টিভেট হয়নি। একটা কল করব, জাস্ট একটা। 2 মিনিটের মাথা মা ভাইকে চিরতরে হারাবি। কি ওদের মারব? মেহের ভীত দৃষ্টিতে তাকালো আরুষের দিকে। হাত পা কাঁপছে, বুক দিক দিক করছে। চোখের সামনে ছোট ভাই আর প্যারালাইসিস মায়ের চেহারা বেশি উঠছে। এই পৃথিবীতে পরিবার বলতে মা ভাই ছাড়া কেউ নেই। শেষমেশ তার উইক পয়েন্টে হাত দিতে হলো আরুষের। সময়ের সাথে পাল্লা দিয়ে ঘেন্না তরতর করে বেড়ে যাচ্ছে। সত্যি এই ছেলেটার মতো নোংরা মানুষ পৃথিবীতে একটাও নেই, একটাও না। তুমি কি সন্ত্রাসী করা ধরেছ আরুষ? আমার মাথা হেড করতে আর কত খারাপ হবে তুমি? এই খারাপের কি কোনো ধরন হয়? আমি এমনি খারাপ ছেলে বাবা। কাজ উসুল করতে আরও 1000 গুণ খারাপ হতে পারি। কজ আমি খারাপ, দায়সারা ভাব নিয়ে বলছে।
তাই বলে তুমি হুমকি দিয়ে তুমি আমার ছেলে আরুষ? কি করে? আরুষ বাবার কথার কর্ণপাত না করে মিহিরের গাল চেপে ধরল। জাজালো কণ্ঠে বলল, বুঝেছি তুই বিয়ে করবি না, তা তো? তাহলে নিজের চোখে পরিবারের মৃত্যু দেখ, আমার কিচ্ছু করার নেই। মেহের দরপড়িয়ে উঠে বলল, আমি রাজি, সরে আসতে বলুন আপনার লোকদের, আমি আপনার অবাধ্য হব না। গুড গার্ল, নাটক না করে তাড়াতাড়ি মুখ খুলে কবুল পড়বি। সারা রাত পড়ে নেই। বুকে পাথর চাপা দিয়ে মেহের কবুল বলে রেজিস্ট্রি পেপারে সাইন করলাম। চোখ থেকে তখনও টপ টপ করে পানি ঝরছে। বিয়ে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরুষ মেহেরের হাত ধরে বেরিয়ে যাওয়ার জন্য রওনা হলো। রুহুল শেখ ছেলের মতিগতি বুঝতে না পেরে ব্রু কুঁচকালেন। উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলেন, কোথায় নিয়ে যাচ্ছে ওকে? আরুষ কাট গলায় জবাব দিল, বাসর ঘরে। দুদিন কোনো ডিস্টার্ব করবে না। মির্জাপুরি বন্ধ করে দাদু হওয়ার অপেক্ষা করো। 2 দিন পর দেখা হবে। টেক কেয়ার। লজ্জায় মাথা নামিয়ে ফেললেন রুহুল শেখ। তাকে বলে বলুক, কিন্তু বাহিরের লোকের সামনে অসভ্যতা করতে হবে কেন? এই ছেলে কি একটুও সভ্য হবে না? মেহেরকে টানতে টানতে ঘরে এনে দফাস করে মেঝেতে চড়ে মারে আরুষ। জ্বরের গতিতে দরজা বন্ধ করে বিছানায় আয়েশ করে বসে তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে থাকে আরুষ মেহেরের দিকে। এত জোরে ছুঁড়ে ফেলায় মেহের টাল সামলাতে না পেরে বাজেভাবে পড়ে মেঝেতে। শক্ত কার্পেটের উপর সজোরে হাত লাগায় পায়ের পাতায় আচমকায় ব্যথা পায় সে। কাটা জায়গাটা কুটকুট করে ওঠে। মেহের শব্দ করেই কেঁদে ফেলল। চোখের পানি বাদ মানছে না। আরুষ কী জন্য রুমে টেনে এনেছে তা বুঝতে আর বাকি নেই মেহেরের। সবচেয়ে দামি সম্পদ লুট হবে ভাবতেই মরে যেতে ইচ্ছা করছে। মৃত্যু কেন কাছে আসছে না? এই চরিত্রহীন ছেলেটার কাছে নিজেকে বিলিয়ে দেওয়ার চেয়ে মৃত্যু তো ভালো ছিল, তাই না? অন্তত কলঙ্কিত তো হতো না। আমি জানি তুই এখন বাংলা সিরিয়ালের নায়িকাদের মতো ঢং ধরে বলবি আমাকে যেতে দিন, ধরবেন না, কিন্তু আমি নায়ক নই, আমি ভিলেন। তাই আমি তোকে রেয়াত করব না। তো মেন্টালি তুই প্রস্তুত যান, মেরে ফেলুন, কিন্তু আমার গায়ে হাত দিবেন না, খুন করে ফেলব। দাঁতে দাঁত চেপে বলছে, তাই নাকি? কি করে খুন করবি? আমার জীবন কোনো খেলনা নয়, আপনি পস্তাবেন। পাপ বাপকেও ছাড়ে না। এই জ্ঞান দিবি না, আমি জানি আমি পাপী, পাষণ্ড অমানুষ, তাই আমার ভয় নেই। শয়তানের পাপের ভয় থাকে না। তুই প্রিপেয়ার তো? বললাম না খুন করে ফেলবো। আমার সাথে প্রতিশোধ খেলতে আসবেন না, জাহান্নাম বানিয়ে দিব জীবন। আমি আপনাকে ভয় পাই নাকি? তাহলে বলছিস এসব করার পূর্ব অভিজ্ঞতা তোর আছে? কে ছিল? বয়ফ্রেন্ড? মেহেরের চোখ থেকে আগুন জ্বরছে। মানুষ ভয় পেতে পেতে একটা সময় ভয়কে আর ভয় পায় না, বিপদকে চোখ রাঙিয়ে মোকাবেলা করে। মেহের বুঝেছে এখন সে যত ভয়ে কুকড়ে যাবে ততই আরুষ তাকে চেপে ধরবে। নরম হলে তা চলবে না, সর্বশক্তি প্রয়োগ করে বাঁচতে হবে এর হাত থেকে। থম মেরে বসে থেকে মেহের বুদ্ধি খাটালো। আরও সেদিকে হঠাৎ দুর্বল দৃষ্টি পেলে চোখ বুঝে জ্ঞান হারানোর অভিনয় করে দপ করে মেঝেতে পড়ল। আরুষ কিঞ্চিত ব্রু কোঁচকাল। মেয়েটা কি অজ্ঞান হয়ে গেল? হঠাৎ অজ্ঞান হবে কেন? বয়ে বিস্ময় নিয়ে মেহেরের গালে হালকা হাতে কয়েকটা থাপ্পড় দিল আরুষ। কয়েকবার ডাকল। মেহের আচমকা চোখ খুলে তাকিয়ে আরুষের নাক বরাবর সর্বশক্তি দিয়ে ঘুষি মেরে দিল। ঘটনা এত দ্রুত ঘটল যে আরুষ কিছু ঠাউর করতে পারল না। নাকে বেশ জোরে ব্যথা পাওয়ায় আকস্মিক নাক চেপে ধরল সে। দেখল নাক থেকে হালকা রক্ত বের হচ্ছে। মেহের এই সুযোগ কাজে লাগিয়ে নিজের ওড়না দিয়ে আরুষের হাত বেঁধে ফেলল। দৌড়ে বিছানা থেকে আরুষের ফোন তুলে নিয়ে আরুষের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনের লক খুলে বেলকনির দরজা আটকে দিল। হাঁপাতে কল করলো কাউকে। 2 বার রিং হতে কল রিসিভ করলো সেই ব্যক্তিটি। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল মেহের। কাঁপতে কাঁপতে বলল, ভাইয়া আমাকে বাঁচাও, ওই ছেলেটা আমাকে ধরে এনেছে, প্লিজ আমাকে বাঁচাও। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটির বুক স্যাঁত করে উঠল। বরকে গেল সে। প্রচণ্ড অবাক হয়ে চিন্তা মাখা স্বরে প্রশ্ন ছুড়ল, মেহু কোথায় তুই? মেহু, ফোন বন্ধ কেন? ঠিক আছিস তুই পাখি? খালামণি তো চিন্তে কান্নাকাটি করছে। কি হয়েছে খুলে বল, প্লিজ জলদি বল, আমার ভয় করছে মেহু। আমাকে নিয়ে যাও ভাইয়া, আমি তাকে বেশি সময়ের জন্য আটকাতে পারবো না, আমার ক্ষতি করে দিবে। আমাকে বাঁচাও, আমি মরে যাব। কে ক্ষতি করবে মেহু? আমি কিছু বুঝতে পারছি না, খুলে বল কি হয়েছে। ওই ছেলেটা। আরও কথা শেষ হওয়ার আগেই মেহেরের হাত থেকে কেউ একজন ফোন কেড়ে নিয়ে সপটে সর বসালো গালে। মেহের আর্তনাদ করে মেঝেতে পড়ল। ফোনে ওপাশের ব্যক্তির কলিজা শুকিয়ে গেল তৎক্ষণাৎ। আতঙ্কে চোখে জল চলে আসলো। চিৎকার করে ডাকতে থাকলো, এই মেহু কথা বল, তুই ঠিক আছিস মেহু, শুনতে পাচ্ছিস? আরুষ তখনই ফোন কেটে মেহেরের চুল টেনে ধরে দাঁত কিরমির করে বলল,
আমায় আঘাত করা? তোর তেজ এখনো কমেনি তাই না? আজ তোর এমন অবস্থা করব আর জীবনের সাহস দেখাতে ইচ্ছে করবে না। ব্যথায় বয়ে ফুঁপিয়ে উঠল মেহের। কাঁপা কাঁপা ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলতে চাইল, কিন্তু আরও শুনল না। মেহেরের চুল ধরে টানতে টানতে ঘরের মাঝামাঝি ফেলে দিল। আগুন চোখে তাকিয়ে গর্জন করে বলল, ভেবেছিলাম তোকে সাময়িক ভয় দেখিয়ে কষ্ট দিব, শুভ না, কিন্তু তুই ভালোর জাতি না। আমায় খারাপ হতে বাধ্য করলি। যখন তখন আমার আর কিছু করার নেই। এখন যা হবে সব তোর দোষেই হবে। দম্ভ গুড়িয়ে দুলির স্বাদ করতে হয় কিভাবে আরুষ জানে। হাত জোর করে বলছি, আমার এত বড় ক্ষতি করবেন না। আমাকে মেরে ফেলুন, কিন্তু আমাকে ছোবেন না। কান্না করতে করতে বলছে, আমি শুলে তুই বেঁচে থাকবি আদৌ? মেরে দিব না। আর কিছু না বলে আরুষ মেহেরের হাত টেনে ধরে বিছানায় ফেলে দিল। অসম্ভব রাগালো অবস্থায় পরনের কালো শার্ট খুলে ফেলে দিল দূরে। মেহের দমল না তবুও। বাছার শেষ চেষ্টায় আরুষের সবচেয়ে সেন্সিটিভ পজিশনে লাথি বসালো একটা, কিন্তু দুর্ভাগ্য, লাথি জায়গা মতো না পড়ায় আরুষ ব্যথা পেল না একটুও। রাগে জ্বলতে জ্বলতে বলল, তুই আমার ভবিষ্যৎ নষ্ট করতে উঠে পড়ে লেগেছিস? হাউ ডেয়ার ইউ! অন্ধকার ভবিষ্যৎ থাকার চেয়েও না থাকাই ভালো। আমাকে ছুতে আসলে ওই ভবিষ্যৎ আমি গুড়িয়ে দিব। তো সাহসের তারিফ না করে পারছি না। বেশ, কে কাকে গুড়িয়ে দেয় তাই দেখি। মেহেরের উপর ঝাঁপিয়ে পড়ল আরুষ। মেহেরের হাত পা চেপে ধরল সর্বশক্তিতে। ভয়ে চিৎকার করলো মেয়েটা। সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ করলো এই ছেলেটা স্পর্শ করার আগে যেন তার মৃত্যু হোক, কিংবা অজ্ঞান হোক। কি করে সহ্য করবে এই যন্ত্রণা? কিন্তু বিধিবাম, কোনো প্রার্থনা পূরণ হলো না। আরুষের ধারালো দাঁতের কামড় সহ্য করতে না পেরে আর্তনাদ করল। সেদিকে আরুষের খেয়াল হলো না। মেহেরের নরম ঠোঁট কামড়ে ধরল বিষম রাগে। পরক্ষণে ঠোঁট কেটে নোনতা রক্ত বেরিয়ে এলো। সে রক্ত রাগের বহরে গিলে ফেলল আরুষ। মনের যাবতীয় ঝাঁজ মেটালো ঠোঁটের উপর। ঠোঁট ছেড়ে দিয়ে শরীরে মুখ গুজে দিতেই মেহেরের শরীরে গ্রাণ আরুষকে অদ্ভুত নেশায় ডুবিয়ে দিল। জীবনে কত নারীর সাথে বেড শেয়ার করেছে তার কোনো হিসেব নেই আরুষের। কারো স্পর্শে আজ অব্দি আরুষের নেশা হয়নি। কিন্তু এই মেয়েটার প্রতি এত রাগ থাকা সত্ত্বেও কিভাবে এমনটা ঘটেছে? মেয়েটা তার বউ হয় বলে? আরুষের মনে পড়ে গেল মেহের সম্পর্কে তার বউ। ব্যাস, কথাটা খেয়াল হতে রাগ যেন অর্ধেক কমে আসলো তার। হাতের বাঁধন শক্ত করে মেহেরের চোখের দিকে তাকালো সে। টলটলে চোখে একঝিল অথই জল। কি দারুণ মায়াময় চোখ! তাকিয়ে থাকতে থাকতে পগার নেশা পেয়ে গেল আরুষকে। নরম হয়ে আসা মন নেশাগ্রস্ত হয়ে বিধ্বংসী হয়ে উঠল যেন। মেহের খাঁচে বন্দি পাখির মতো চটফট করতে করতে গলা ফাটিয়ে চিৎকার করতে থাকলো, কিন্তু একজন পুরুষের শক্তির কাছেই হেরে গেল। এক পর্যায়ে সর্বশক্তি পুরিয়ে আসলো তার। গলা দিয়ে কোনো আওয়াজ বের হওয়ার পরিবর্তে অস্পষ্ট আর্তনাদ বেরিয়ে আসলো শুধু। শরীরের উপর এমন তীব্র বিষম অত্যাচার সহ্য করতে না পেরে জ্ঞান হারালো এক সময়। গভীর রাত। আবছা অন্ধকার ঘরে ফুরফুরে আমেজে শুয়ে আছে আরুষ। পাশে মেহের অজ্ঞান হয়ে পড়ে আছে। আরুষের রাগ জোরে মেজাজ ফুরফুরে হওয়ার কারণটা বোধ হয় শারীরিক তৃপ্তি। মনে পৈশাচিক শান্তি বিরাজ করছে তার। সুখ সুখ অনুভূত হচ্ছে। জীবনের প্রথম হালাল সম্পর্কের পরিণয় স্পর্শে জড়িয়েছে। তাই জন্যেই কি এত ভালো লাগছে কে জানে। মেহেরের মুখে তাকিয়ে আচমকা মায়া জাগে আরুষের। ড্রিম লাইটের হালকা আলোয় জখম ঠোঁটে শুকিয়ে যাওয়ার জমাট বাঁধা রক্তকণা দেখা যাচ্ছে দিব্যি। এলোমেলো চুল ও শরীরে অজস্র আছর, সব মিলিয়ে বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। মেয়েটার বিধ্বস্ত হওয়ার পিছনে হাত কেবল আরুষেরই। আচ্ছা, রাগ করে কি কোনো ভুল সিদ্ধান্ত নিল সে? ভাবনায় স্ফুট বসালো আরুষের ভিতর মন। হিসিয়ে বলল, অপমানের মূল্য মুখ্য বদলা নিয়েছিস, বেশ করেছিস। বেয়াদব মেয়েটার উচিত শিক্ষা হয়েছে। তুই কোনো ভুল করিসনি। আরুষের কখনো ভুল হতে পারে না। নারী ছলনাময়ের জাত। কোনো নারীর প্রতি মায়া দেখালেই সে ভয়ঙ্কর হয়ে ওঠে, ঠকায় দিন শেষে। নারী মায়া মমতা পাওয়ার মতো যোগ্য না। আরুষের কিঞ্চিত গলে যাওয়া মন বিষিয়ে দিতে ভাবনাগুলোই যথেষ্ট। আবারও বুকের ভিতর বাসা বাঁধল রাগ, একরাশ ঘেন্না। মেহেরের প্রতি মায়া ভাবনাগুলো সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে গেল। বহুবার ধাক্কা দিল আরুষ মেহেরের শরীরে, কিন্তু তাতে কাজ না হয় এক গ্লাস পানি ছুঁড়ে মারল মুখে। মেহেরের জ্ঞান ফিরে এলে পিটপিট করে তাকালো চারদিকে। নিজের অবস্থান টের পেয়ে ভুলে থাকার যন্ত্রণা চেপে বসল বুকের মধ্যেখানে। নিঃশব্দে চোখ ভিজালো। পাশেই আরুষ বসে আছে কোমরে টাওয়াল পেঁচিয়ে, দৃষ্টি মেহেরের দিকে। মেহের এক পলক আরুষকে দেখে নিয়ে ঘেন্নায় চোখ সরালো। গায়ের চাদর গলা অবধি টেনে আবৃত করলো নিজেকে। আমার বিছানা থেকে সর, নিচু ঘুমা যা। মেহের অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। ছেলেটা তো খারাপ কেন? শেষ পর্যন্ত খারাপ ছেলেটার হাতে দর্শন হতে হলো।
নিয়ন্ত্রণহীন মেহের ফুঁফিয়ে কেঁদে ফেলল। কলিজাটা মনে হচ্ছে কেউ কেটে খেয়ে ফেলেছে। বিধাতার তার ভাগে এত বড় অবিচার কেন লিখলেন? কি করে বেঁচে থাকবে এখন? তোকে কি বললাম শুনিসনি? এক্ষুনি বিছানা থেকে না নামলে জানে মেরে দিব। নাম তাড়াতাড়ি। মেহের ওঠার চেষ্টা করতে নিলে শরীরের বিষ ব্যথা কাবু করে ফেলল তাকে, যার দরুন অস্পষ্ট স্বরে আর্তনাদ করল। আরও সে রাগ হলো, মনে করল মেয়েটা রাতের মতোই অভিনয় করছে আবারও। চাপা রাগ নিয়ে চাদর সহ মেহেরকে পাজাকোলা করে তুলে বাথরুমে নিয়ে গিয়ে দাঁড় করালো আরুষ। জোরে সোরে ঝর্ণা ছেড়ে ভিজিয়ে দিল শরীর। ক্ষত জায়গাগুলোতে ঠান্ডা পানি কাটার মতো বিঁধল যেন। চিৎকার করার মতো শক্তি নেই, মনে হচ্ছে শরীরে কেউ মরিচ লাগিয়ে দিয়েছে। মেহের চিৎকার করতে পারল না, কেবল চোখ বন্ধ করে অশ্রু বিসর্জন দিল নিঃস্তুপে। দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকতে পারল না বেশিক্ষণ। সারাদিন খাওয়া হয়নি কিছু। গলা ফাটিয়ে সন্ধ্যা থেকে চিৎকার কান্নাকাটি করে যাচ্ছে। তারপর আরুষের হিংস্রতা। বিধ্বস্ত মেহের সহ্য করতে পারছিল না এত কিছু। আবারও জ্ঞান হারায় সে। আরুষ প্রচণ্ড বিরক্ত। ক্ষণে ক্ষণে নাটক অসহ্য ঠেকছে। গাল চেপে ধরে মেহেরকে ডাকলো আরুষ। কোনো সাড়া নেই দেখে শিওর হলো আবার জ্ঞান হারিয়েছে। বিরক্তিকে সাইডে রেখে বাথরুমের দেওয়ালে ঘেঁষে বসিয়ে দিয়ে বাথরুমে আটকে রেখে রুমে আসলো তাকে। থাক, বাথরুমে পড়ে থাক, আর একটু শাস্তি পাক। সকালেরটা সকালে দেখা যাবে। আরুষের ক্লান্ত লাগছে। লম্বা ঘুম দিলে বোধহয় ভালো লাগবে। বিছানার মাঝ বরাবর পিঠ টান টান করে শুতেই পিঠে কেমন যেন চিপচিপে আঠালো অনুভূতি হলো ওর। বিষয়টা অস্বাভাবিক মনে হওয়ায় লাইট জ্বালিয়ে যা দেখলো তাতে আরুষের মাথা ঘুরে যাওয়ার উপক্রম। গোটা বেডশিটের টকটকে তাজা রক্ত। মনে হচ্ছে কোনো পশু জবাই দেওয়া হয়েছে আরুষের খাটে। মাথা চক্কর দিয়ে উঠল আরুষের। জীবনে এত রক্ত একসাথে কবে দেখেছে তার মনে পড়ছে না। মানছে মেহের বার্জিন, কিন্তু তাই বলে স্বাভাবিক রক্তক্ষরণ? আরুষ দৌড়ে আসে বাথরুমে। দরজা খুলে মেহেরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ভয় পেয়ে যায়। মেহেরের গায়ে পড়া পানি শরীর বেদ করে রক্ত লাল হয়ে বেয়ে যাচ্ছে নিরন্তর। রংটা বেশ গাঢ়। ভীতু আরুষ মেহেরকে জ্ঞানে আনার চেষ্টা করলো প্রথমে। গালে পরপর কয়েকটা থাপড় দিয়ে জ্ঞান ফেরানোর প্রচেষ্টা চালালো নিরন্তর। না, তাকাচ্ছে না মেয়েটা। এদিকে রক্তক্ষরণও থামছে না। এমন চলতে থাকলে মেহের মারা যাবে নিশ্চিত। মেহেরকে অযথা মারার উদ্দেশ্য তো আরুষের কোনো কালে ছিল না। চটজলদি মেহেরকে বের করে বিছানায় শুইয়ে দিল আরুষ। মেহেরের আর কোনো জামা নেই বলে একটু আগের পরনের ছেঁড়া জামায় আবৃত করলো তাকে। জামাটা আরুষের আগের মাথায় ছেড়েছিল তখন। খুব বেশি না, জামার দু হাতার এক ফালি কাপড়ের টুকরো ছেড়ে গেছে। জোরে টান পড়াই। দেরি না করে কোনো রকমের টি শার্ট গায়ে জড়িয়ে মেহেরকে আবারও কোলে তুলে হাসপাতালে রওনা হলো। পথে যেতে যেতে ফোন করে কেবিন বুক করে গাইনোলজিস্টকে ইমার্জেন্সি খবর দিতে বলল রিসেপশনিস্টকে। সেই সাথে আরুষের ঘনিষ্ঠ বন্ধু মাহিনকেও হাসপাতালের ঠিকানা দিয়ে আসতে বলল। 15 মিনিটের মধ্যেই আরুষ হাসপাতালে পৌঁছালো। ফোর্সে চেঁচিয়ে চেঁচিয়ে ডাক্তারকে ডাকতে লাগলো। আরুষকে চিনে রিসেপশনের লোক। আরুষের বিহেভিয়ার তার অজানা নয় বলেই দ্রুত ডাক্তারকে ডাকতে গেলেন তিনি। এরই মাঝে নতুন জয়েন করা একজন ডাক্তার ছুটে এলো আরুষের অবাঞ্ছিত চেঁচামেচি শুনে। মেহেরের কালশিটে পড়া ঠোঁট সহ প্যাকাশের চেহারা দেখে ডাক্তার থমকে গেলেন। নির্ঘাত রেপ কেস। ইস, মেয়েটার কি অবস্থা করেছে জালিমটা। রক্ত মাংসে গড়া মানুষ কিভাবে পারে পশু হয়ে যেতে? ডাক্তারের গলায় জ্বলতে দেখে আরুষ ডাক্তারের সামনে সামনে গিয়ে বলল, এক্ষুনি ট্রিটমেন্ট শুরু করলেন। মুখ্যের মতো দাঁড়িয়ে আছেন কেন? দেখছে না পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল? ডাক্তার স্বাভাবিক স্বরে জবাবে বলল, যেহেতু রেপ কেস, আগে পুলিশে রিপোর্ট করুন, তারপর ট্রিটমেন্ট হবে, এর আগে নয়। রাগে মাথার ফিউজ কেটে গেল আরুষের। ওয়ার্ড বয় ইতিমধ্যে স্ট্রেচার নিয়ে হাজির হয়েছে। মেহেরকে সেটাই শুইয়ে দিয়ে আরুষ ডাক্তারের কলার চেপে ধরল আকস্মিক। দাঁত কটমট করে ঠান্ডা হুমকি দিয়েই বলল, শালা, তুই এক্ষুনি আমার বউয়ের ট্রিটমেন্ট করবি, নাকি আমি তোর বউকে ধরে এনে এর চেয়ে খারাপ অবস্থা করব? আরুষের এমন জবাবে ডাক্তার বেশ থতমত খেল। বউয়ের সাথে কেউ এরকম হিংস্র হতে পারে ভেবে ভিতর ভিতর কেঁপে উঠল। সাথে আতঙ্কিত হলো আরুষের হুমকিতে। যে নিজের বউকে ছাড়ে না, সে অন্যের বউকে কি করতে পারে ভাবতেই সদ্য বিয়ে করা বউটার কথা মনে পড়ে গেল। মাত্র 8 দিন হলো বিয়ে হয়েছে তার। লজ্জায় বউয়ের সাথে ঠিকভাবে মিলেমিশে উঠতে পারেনি। এখন এরই মধ্যে অসভ্য লোকটা হুমকি দিয়ে বসল। ডাক্তার কিছু বলার আগে রিসেপশনিস্ট মেয়েটি ছুটে এলো। ডাক্তারকে ফিসফিস করে বলল, বড় লোকের বেহারা ছেলে স্যার, এর সাথে শুধু শুধু ঝামেলায় জড়াবেন না। লোকটা সুবিধার না। আপনি মিস সিনথিয়াকে বলুন ট্রিটমেন্ট শুরু করতে। মেয়েটার কিছু হলো হসপিটাল বন্ধ করিয়েই দম নেবে। ডাক্তার দমে গেল।
এক মুহূর্তের জন্য নিয়মকানুন ভুলে ভয়ে ভয়ে মেহেরকে ওটিতে শিফট করার ব্যবস্থা করলো। ডক্টর সিনথিয়াকে যত পারে সাহায্যও করলো, কিন্তু রোগীর চিকিৎসা করার জন্য যে ডিটেলসগুলো অনিবার্য প্রয়োজন সেসব কিচ্ছু কর্তৃপক্ষের কাছে জমা দেয়নি লোকটি। অ্যাডমিট করতে ফর্ম পর্যন্ত ফিল আপ করেনি। সব কাজ ক্ষমতার জোর খাটিয়ে করলে কি চলে? ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে আরুষকে জিজ্ঞেস করলো, আপনার ওয়াইফের ব্লাড গ্রুপ কি? এক্ষুনি বলুন, 2 ব্যাগ রক্ত দিতে হবে। আরও স্বাভাবিকভাবে জবাব দিল, জানি না, টেস্ট করিয়ে জেনে নিন। বয়স কত ওনার? তাও জানি না। পুরো নাম কি? ডাকনাম মেহের। পুরো নাম মনে পড়ছে না। ডাক্তার আশ্চর্য চোখে তাকিয়ে রইল আরুষের দিকে। এই লোকটা না পেশেন্টের হাজব্যান্ড? তাহলে কেমন হাজব্যান্ড যে বউয়ের বয়স জানে না, নামও জানে না? হাজব্যান্ডের কোনো সিঁড়ি আছে নাকি এর মধ্যে? ডাক্তার বিতৃষ্ণার সাথে সাথে বিরক্ত হলো বেশ, চাপা রাগ নিয়ে বলল, তাহলে আপনি কেমন হাজব্যান্ড? ওয়াইফের ডিটেলস কিছুই জানেন না, অথচ রাত বিরাতে বউকে পার্সোনালি অ্যাটাক করে হসপিটালাইজড করেছেন। আপনার মতো মানুষদের জন্য দেশটা রসাতলে গেল। হাজব্যান্ড তো নয়, যেন রেপিস্ট সব। বেশি না বকে ট্রিটমেন্ট কর যা। আমাকে জ্ঞান দিতে আসলে তোর বউ অক্ষত থাকবে না। আমার বউকে ঠিক করবি এক্ষুনি, হালকা চিৎকার করে বলছে। ডাক্তার ঠিকই মনে মনে ফুঁসে উঠল রাগে, কিন্তু মুখে এক বিন্দুও প্রকাশ করল না। মনটা দাম্ভিক স্বরে আওড়ালো, ব্লাডি ব্ল্যাকমেইলার। ডাক্তারের সাথে তর্কাতর্কি চলা অবস্থায় চলে আসে আরুষের বন্ধু মাহিন। পরনের এলোমেলো জামা কাপড়, আওলা চুল দেখে বোঝা যায় ঘুম থেকে উঠে সরাসরি হাসপাতালে এসেছে। মাহিন বেশ বিস্মিত। এত রাতে কি এমন হলো যে জরুরি হাসপাতালে ডাক পড়ল? হসপিটাল কাউন্টার পেরিয়ে সামনে যেতে মাহিন আরুষ ও ডাক্তারের চিল্লাপাল্লা শুনতে পায়। তাতে অবশ্য অবাক হয় না। মাহিন জানে আরুষ কেমন, তাই বিস্ময় প্রকাশ না করে আরুষকে প্রশ্ন করে, তুই ডাকলি কেন? আঙ্কেলের কিছু হয়েছে? আরুষের উচিত ছিল ভারাক্রান্ত হয়ে কিছু একটা জবাব করা। অবশ্যই ইতিবাচক জবাব আশা করা যায় আরুষের থেকে, কিন্তু সেসবের ধার না দিয়ে আরুষ সরাসরি প্রশ্ন করল, এ পর্যন্ত কয়বার রুম ডেট করেছিস? মাহিন চমকে উঠে অনর্থক প্রশ্নে। ফোন স্ক্রিনের সময় দেখে রাত 3:40। গভীর রাতে খামাখা প্রশ্ন করতে ডেকেছে আরুষ তাকে? এসবের কোনো মানে হয়? তুই ফালতু আলাপ করতে ডাকছিস আমাকে? নাটক না করে সোজাসুজি উত্তর দে, গুড়িয়ে কথা বলবি না। কি উত্তর দিব? ওই যে কতগুলো মেয়ের সাথে শুয়েছিস। রাগ সংযত করে উত্তর দিল, 3টা সম্ভবত। প্রস্টিটিউট নাকি গার্লফ্রেন্ড? তুই এত শুনে কি করবি? দরকার আছে। আচ্ছা, 3 জনের মধ্যে কারো কি সিরিয়াস টাইপ ব্লিডিং হয়েছিল? ব্লিডিং হবে কেন? কি বলিস এসব? কেবিনে বউ আছে, জানি না কি হলো, জাস্ট 8 ঘন্টার জন্য ধরেছিলাম, তাতে মরমর অবস্থা। মাহিনের মাথার উপর দিয়ে গেল কথাটা। থম মেরে কিছু প্রহর আরুষের মুখের দিকে চেয়ে রইল সে বোকার মতো। বোঝার চেষ্টা করলো এই কথার অর্থ কী, কিন্তু লাভের লাভ হলো না। চরম বিস্ময় নিয়ে আবারও তাই প্রশ্ন করলো, বউ মানে কার বউ? বোকার মতো প্রশ্ন করিস কেন? হসপিটালে আমি, তাহলে বউ নিশ্চয় আমার। চোখ বড় বড় করে ফেলে মাহিন। পৃথিবীর অষ্টম আশ্চর্যজনক কিছু ঘটে গেছে মনে হচ্ছে। তুই বিয়ে কবে করলি? আরুষ ভাবলেশহীনভাবে জবাব করলো, কাল রাতে। সত্যি বিয়ে করেছিস? কিন্তু কাকে? কে আবার? তোর করলা রানীকে। বাহিরে থেকে যেমন তেতো, ভিতরে তার ডাবল মিষ্টি, শুধু ইমিউনিটিটা কম। হয়তো একবার ট্রাস্ট করলে কেউ মরতে বসে। মাহিন কথা বলতেই যেন বলে গেল। অতিশয় আশ্চর্য চোখের পলক ফেলতেও বলল, নিজের কানকে যেন সে বিশ্বাসও করতে পারছে না। কাল পর্যন্ত সবচেয়ে অপছন্দের মানুষকে আরুষ বিয়ে করে ফেললো, বিয়ে করে আবার হাসপাতালেও ভর্তি করলো। তুই কি করেছিস করলা রানীকে? এই ঢং করিস কেন তুই শালা? তুই বিয়ে করে কি করে জানিস না? তাহলে হাসপাতালে? বললাম না ইমিউনিটির অভাব। এটুকু কলিজানি আমার সাথে লাগতে আসে। 1 সেকেন্ডে বোল্ড আউট করে দিয়েছি। তাই বলে রেপ করবি? বেশি হয়ে গেল না? আরুষ কোনো জবাব দিল না। কেবিনের সামনে চোখ বুজে বসে রইল। বেইমান মন কোথাও না কোথাও অনুতপ্ত, কিন্তু আরুষ মানতে নারাজ। বারবার সে মনকে বোঝাচ্ছে যা হয়েছে বেশ হয়েছে, এটাই উচিত শাস্তি মেহেরের। ফজরের আজান পড়েছে কিছুক্ষণ হলো। নার্স মাত্র জানিয়ে গেছে মেহেরের জ্ঞান ফিরেছে, এখন সে ভালো আছে। আরুষ আর গেল না মেহেরকে দেখতে। স্বস্তির নিঃশ্বাস ফেলে 2 চোখ বুজে বসে রইল। চোখ টেনে আসছে, সারা রাত ঘুমানো হয়নি বলে ক্লান্তিতে শরীর ঝিম ধরে আছে। পাশে মাহিন বসা, সে অবাক চোখে দেখে যাচ্ছে আরুষকে। এই ছেলে দেখতে যত ঠান্ডা, ভেতরটা ততই হিংস্র। একবার আড়াল থেকে মেহেরকে দেখে এসেছে সে। 2 দিন আগের মেহের আর আজকের মেহেরের মাঝে আকাশ পাতাল তফাৎ। নার্সি থেকে শুনেছে 3টে সেলাই সহ 2 ব্যাগ রক্ত লেগেছে। চেহারা সব লাবণ্য শুকনো ফুলের পাপড়ির মতো ঝরে গেছে এক রাতেই।
রক্তশূন্য ফ্যাকাশে লাগছে দেখতে। কি করুণ অবস্থা করেছে পাষাণ ছেলেটা। ভিতরে আসলেই আরুষের দয়া মায়া নেই। মাহিন ঘৃণার চোখে তাকিয়ে রইল আরুষের দিকে। আরুষকে তার বিশেষ পছন্দ নয়। বড়লোক বাবার ছেলে বিদায় সুযোগ সুবিধা পাওয়ার লোভে সঙ্গ দেয় মাত্র, নয়তো এমন হিংস্র ছেলেকে কে নিজের বন্ধু বানাবে। মাহিন নিজেও তুলসী পাতা নয়, কিন্তু সে কোনো মেয়েকে জোর করে সয়নি। নারীর নেশা থাকলেও সে নেশা আরুষের তদ্রূপ নেই। চোখ লেগে এসেছিল। আচমকাই ঠাস শব্দে মাহিনের তন্দ্রাভাব কেটে যায়। জ্বরের বেগে কে যেন থাপড় বসিয়েছে আরুষের গালে। মাহিন বরকে গেল। থতমত খেলে পরক্ষণে রুহুল শেখকে দেখে ডোক গিলল। মুখের এক্সপ্রেশন দেখে মনে হলো শটটা যেন সে নিজেই খেয়েছে, আরুষ নয়। এদিকে আরুষ এখনও নির্ভীক, অনুভূতিহীন, শান্ত। সর খেয়ে ঘুম ভেঙেছে। উচিত ছিল একটুখানি থতমত খাওয়া, বরকে যাওয়া, কিন্তু সেসব হচ্ছে কই। আরুষকে দেখে মনে হচ্ছে সে জানতো এমন কিছু হতে পারে, তাই ওর মাঝে কোনো ভয় নেই, আতঙ্কের ছাপ নেই মুখে, আশ্চর্য ভাবও নেই। নির্ভীক, শুধুই নির্ভীক। তোকে ছেলে বলে পরিচয় দিতেও ঘেন্না হয় আমার। আর কত আরুষ, আর কত নিচে নামবি তুই? শেষ পর্যন্ত মেয়েটাকে হসপিটালাইজড করবি? তোর মা নেই বলে সব অন্যায় মুখ বুঝে আমি সহ্য করেছি। আর না, দর্শকের শাস্তি হওয়া উচিত। কোনো রেপিস্টকে আমি ছেড়ে দিব না। অফিসার, একে নিয়ে যান। মাহিন আবার সত্যি সত্যি ভয় পেয়ে গেল। আরুষ যতটা বাবলেশহীন, তার ডাবল ডেঞ্জারাস আরুষের বাপ ছেলের কাহিনী সে বুঝতে পারে না। নিজে ছেলেকে এতকাল প্রশ্রয় দিয়ে এসেছে, আজ আবার নিজেই পুলিশে দিতে চাইছে। পুলিশ সাথে করে নিয়েও এসেছে। বাবার হাতে সর খেয়ে আরুষ মুচকি হাসল। বাবার চোখে চোখ রেখে শান্ত স্বরে বলল, রাগ করো না বাবা, আমি বুঝতে পারিনি এমনটা হবে। তুমি কষি খোকা, এত বড় ভুল কি করে হয়? মেয়েটাকে তুমি মারতে চাও? স্কাউন্ডেল! বউকে কেউ মারতে চায় না বাবা। আমি অতটাও খারাপ না, আদর করেছিলাম শুধু। কে জানতো পৃথিবীতে কাউকে আদর করেও কোনো শান্তি নেই। আসলে ভালো জামানা নেই বাবা। তুমি দাঁড়িয়ে আছো কেন? আমার চোখের সামনে থেকে যাও এক্ষুনি। আজ থেকে তুমি আমার তেজ্য পুত্র। ফাঁসি না হোক, যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করতে ঠিকই পারবো। আমি তোমায় ছাড়িয়ে আনবো না। রাগে পুষতে পুষতে বলছে, অ্যাজ ইউ উইশ বাবা, কিন্তু যাওয়ার আগে বউয়ের সাথে আমার কিছু প্রাইভেট টক আছে, সেরে নেই? তোমার পরিকল্পনা মাফিক নবাব বেগমের শেষ দেখা আজই। শেষবার কয়েকটা চুমু খেয়ে আসি। অন্তত এখন আর মির্জাফরি করো না বাপ, বলে কেবিনে ঢুকে গেল আরুষ। রুহুল শেখ সহ মাহিন চোখ বড় বড় করে চেয়ে রইল সেদিকে। জেলে যাচ্ছে জেনেও আরুষের মনে কি দারুণ আমেজ। বউয়ের সাথে রোমাঞ্চের পরিকল্পনা করছে ঠান্ডা মেজাজে। মনে যেন এক ফোঁটাও ঢর ভয় নেই। কি দিয়ে তৈরি সে, আশ্চর্য। মাথার ওপর দিয়ে ঘূর্ণায়মান সিলিং ফ্যানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে চোখের জল ফেলছে মেহের। দুর্বল শরীরে ভীষণ ব্যথা। মাকে খুব মনে পড়ছে। জীবনের কঠিন সময়ে মায়ের উষ্ণ কোলখানায় ভীষণ প্রয়োজন ছিল। ভীষণই নিজের খেয়ালে এতই মগ্ন হয়েছিল যে মেহের লক্ষ্যই করল না আরুষ কেবিনে ঢুকেছে। মিহিরকে আনমনা দেখে আরুষ তার বেডের পাশের স্টিলের চেয়ারে গায়ে এলিয়ে খুব মনোযোগে মেহেরকে পর্যবেক্ষণ করে। মেয়েটার প্রতি আর কোনো রাগ অবশিষ্ট নেই। ওকে দেখে তার ভিতরে প্রতিশোধের আগুন জ্বলছে না, বরং করুণা হচ্ছে। যার প্রতি করুণার অনুভূতি আসে তার ওপর কি আর খুব প্রকাশ করতে পারে হৃদয়? কেমন আছো মেহেরজান? আরুষের কণ্ঠ পেয়ে এক নজর তাকায় মেহের। সঙ্গে সঙ্গে রাগে জ্ঞানায় গা গুলিয়ে আসে। মুখ ঘুরিয়ে চোখ বুজে নেয় মেহের। লোকটাকে চোখের সামনে একদমই সহ্য হচ্ছে না। আমি জানি তুমি আমাকে প্রচণ্ড ঘৃণা করো মেহেরজান, আজকের পর আরও বেশি। তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমার উপর আমার আর কোনো রাগ নেই। ভেবেছিলাম অনেক অনেক শাস্তি দিব, কিন্তু তোমার সহ্যসীমা অল্প জেনে আর ইচ্ছে করছে না। তুমি অসহায় দুর্বল প্রকৃতির মেয়ে। আমি কাপুরুষ নই, তাই দুর্বলকে আর কোনো সাজা দিব না। তোমার জন্য এটুকুই এনাফ ছিল। আপাতত জেলে যাচ্ছি। ডিভোর্স পেপারে বিয়ের সময়ই সই করে নিয়েছি তোমার। ডিভোর্স হয়ে গেছে যেহেতু তুমি এখন মুক্ত। আগের জীবনে ফিরে যাও। ভালো থেকো মেহেরজান। মেহের চোখ খুলে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরুষের মুখের দিকে। আরুষকে অবাক হয়ে দেখছে মেহের। বিশ্বাসই হচ্ছে না লোকটা এত খারাপ। বিয়ে সইয়ের সাথে সাথে ডিভোর্স পেপারও সই করে নিয়েছে। ওর এত বড় সর্বনাশ করে আরুষ এখনও ভাবলেশহীনভাবে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এক সিমটি অপরাধবোধ কি তার হওয়া উচিত ছিল না? দরজা ঠেলে তক্ষণি এক আগন্তুক প্রবেশ করল কেবিনে। গায়ে তার গামার্ত পুলিশের খাকি পোশাক, পিঠের অর্ধেক বিজে নাকি নীল রংটা কালচে নীল হয়ে আছে। তার চেহারাময় ভীষণ গম্ভীরতা, চোখ দুটো ভীষণ লাল। সারা রাত বোধ হয় ঘুমই হয়নি। বোধ হয় নয়, নির্বিকারে বলা যায় সারা রাত তার ঘুম হয়নি।
কপালে চিন্তার ভাঁজ। কেবিনে ঢুকে মেহেরকে দেখে আবিরের সারা শরীর অবশ হয়ে আসলো। বুকে ধক করে উঠে কি যেন বাড়ি খেল। দমকে গেল দৃষ্টিজোড়া। বেডে শুয়ে থাকা বিধ্বস্ত মেহেরকে দেখে বুকে চিনচিন ব্যথা শুরু করলো। করুণ অসহায়ত্ব প্রকাশ করলো অনুভূতিরা। প্রেয়সীর বিধ্বস্ততা কি কোনো প্রেমিকের শোক কখনো সহ্য করতে পারে না? আবিরকে খেয়াল করতে বেশি সময় নিল না মেহের। কঠিন সময়ে আপনজনকে চোখের সামনে দেখে বুকে চাপে রাখা আবেগেরা পুলে পেঁপে উঠল। অশ্রুসিক্ত হলো দৃষ্টি। সেদিকে পর্যবেক্ষণ করে আবিরের শরীর কাঁপছে। প্রেয়সীর এই অবস্থার জন্য কোথাও না কোথাও কি সে দায়ী ছিল না? মেহু পাখি, কম্পিত কণ্ঠে ডাকে আবির। মেহের অশ্রু টলমল চোখজোড়া মিলে আছে তার দিকে। যে কোনো সময়ে খড়িয়ে জল জ্বলে পড়বে গালে। কাঁদলে স্কিন নষ্ট হয়ে যাবে মেহু। যার জীবনই নষ্ট, তার আবার কি স্কিন নষ্টের ভয় থাকে ভাইয়া? আবিরের বুকটা চ্যাত করে উঠল। ছোটবেলায় মেহের কাঁদলে আবির ওকে ভীষণ খেপাত। বিজ্ঞানের ভাষায় বুঝিয়ে বলতো, চোখের পানিতে ক্ষারীয় pH থাকে মেহু, যার স্কেল 7 থেকে 8। কাঁদিস না, তোর স্কিন নষ্ট হয়ে যাবে কিন্তু। আশ্চর্য, সত্য এই কথা শুনে মেহেরের হাত পা চুড়োচুড়ি টাইপ কান্না ভ্যানিশ হয়ে যেত। আর আজ কেন কোনো কাজ করছে না সেই ট্রিক্স? রুক্ষ হাতে আবির মেহেরের গাল ছিল। কাটা ঠোঁটে আলতো হাত বোলালো। যে মেয়েটাকে ছায়ার মতো আগলে রেখেছে আজ 22 বছর, একদিন শহরের বাইরে তাকে রেখে আসতে মেয়েটার উপরে এত বড় দুর্যোগ নেমে আসলো। বিধাতা কেন এমনটা করলো? ফুলের মতো মেয়েটার ভাগে যন্ত্রণা কেন লিখল? আবির খেয়াল করলো বুকের ছিনছিন ব্যথাটা ক্ষণে ক্ষণে প্রকট হচ্ছে। এ ব্যথাতে কি তার কোনো মুক্তি নেই? মেহেরের হাত শক্ত করে মুঠোয় ধরে চোখের জল মুক্ত করলো আরশ। নিজেকে আর নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। মেহের নিঃশব্দে কাঁদছে। সাফেদ বালিশের কভার অনেকটা ভিজে উঠেছে। কিছুটা পানি এসে কানের কোটরও স্থান করে নিয়েছে। সেদিকে মেহেরের খোঁজ নেই। খুব দেরি করে ফেললে ভাইয়া। চাপা অভিমান, কান্নারত কম্পন সই, ঠোঁটও অনেকটা আক্ষেপ মিশে মেহেরের কণ্ঠস্বর কঠিন শোনালো। বুক কাঁপল আবিরের। গলা শুকিয়ে আসলো অপরাধ বোধে। মনে হলো কলিজাটা কেউ কামড়ে কামড়ে খাচ্ছে। মেহু, বিশ্বাস কর পাখি, আমি ফোন ট্র্যাক করার অনেক চেষ্টা করেছি, কিন্তু ততক্ষণে সিম ডিঅ্যাক্টিভ করে ফেলায় একজ্যাক্ট লোকেশন পাওয়া যায়নি। সারা রাত আমি নানান জায়গায় খুঁজেছি মেহু, ভাগ্য আমায় হেল্প করেনি। আমাকে তুই মাফ করে দে পাখি। আমার জন্য তোর সাথে এমনটা ঘটল। আমাকে তুই মাফ করে দে মেহু। মেহেরের ডান হাত ধরে পাগলের মতো প্রলাপ করতে করতে কাঁদছে আবির। মেহের বাম হাত ফিট দিয়ে চোখের পানি মুছে মর্মাহত হরিণীর ন্যায় বলল, তুমি নির্দোষ ভাইয়া, দোষ আমার ভাগ্যের। কিন্তু তুমি চিন্তা করো না, ভাগ্য আমায় হারাতে চাইলেও আমি ভাগ্যের কাছে হারব না। আবির বুঝলো অতিশোকে পাথর হয়ে গেছে মেহের। আবিরের কিছু বলে না। গাড় ফিরিয়ে আরুষের দিকে তাকায়। আরুষ নীরব দর্শকের ভূমিকা পালন করে পর্যবেক্ষণ করে যাচ্ছিল তাদের দুজনকে। আবির ওর দিকে তাকালে নিজের দৃষ্টি সরায় আরুষ। বিরহী মেজাজ বিবৎস রাগে জ্বলসে ওঠে আবিরের। আরুষের উপর ঝাঁপিয়ে পড়ে এলোপাথারি নাকে ঘুষি বসাতে থাকে। কুর্বাক্য আওড়ায় সেই সাথে। অবাক কাণ্ড, আরুষ আত্মরক্ষার চেষ্টাও করছে না। ইচ্ছে করেই যেন মারগুলো খাচ্ছে। মেহের অস্থির হয়ে উঠল আকস্মিক আবিরের আক্রমণে। আবিরকে থামাতে চেয়ে ডাকলো অসংখ্যবার। আরুষের নাক পেটে রক্ত গড়াচ্ছে। সেদিকে আবিরের কোনো হুঁশ নেই। সে রাগে উন্মাদ হয়ে উঠেছে। এদিকে মেহেরের চেঁচামেচি আর কেবিনে জিনিসপত্র ভাঙার আওয়াজ পেয়ে কতগুলো নার্স, কনস্টেবল সহ রুহুল শেখ ও মাহিন হন্তদন্ত হয়ে কেবিনে ছুটে আসে। কোনো মতে আরুষকে ছাড়ানো যায় আবিরের হাত থেকে। আবির তখন অশান্ত, ভীষণ অস্থির, ছুটোছুটি করছে ঘন ঘন গর্জন দিয়ে। তীব্র রাগ দেখে বেশ ঠাউর করা যায় ছাড়া ফেলে আরুষকে জানে মেরে দিতে। আর হাত কাঁপবে না, এবং এটাই যেন আবির চাই। তুই আমার মেহুকে কোন সাহসে শুয়েছিস ওরে বাচ্চা? জানে মেরে দিব। কেন ধরেছিস? তুই কেন শুয়েছিস মেহুকে? পরিস্থিতি হাতের বাহিরে। সারা হাসপাতালে লোক জড়ো হয়েছে কেবিনের সামনে। কারো মুখে কৌতূহল, কারো চোখে মারামারি দেখার উৎকট আনন্দ। রুহুল শেখ পশ করে দীর্ঘশ্বাস ফেললেন। অস্বস্তি আর লজ্জায় মাথা হিট হওয়ার সাথে সাথে শরীরটাও খারাপ করছে। বয়স তো আর কম হলো না। কোথায় ছেলে, পুত্রবধূ, নাতি নাতনি নিয়ে জীবন আনন্দে কাটাবে, অথচ ঘটে উল্টো। জীবনে এক ফোঁটা স্বস্তি কি জানলেন না। অনামিশা তাকে ছেড়ে যাওয়ার সাথে সাথে জীবনের সকল সুখ শান্তিও নিংড়ে নিয়ে গেছে। অনামিশা যাওয়ার পর থেকে তার এবং তার ছেলের জীবনটা এলোমেলো। আজ যা যা হচ্ছে সব কিছুর জন্য সেই মহিলাই দায়ী নয় কি? নিজে তো বেশ আছে, ছলনাময়ী ভালো আছে। ভালো নেই সত্যিকারের ভালোবাসার মানুষগুলো।
নীরবতা ভেঙে রুহুল শেখ অকপটে বললেন, অফিসার, শুধু শুধু ঝামেলা বাড়ছে, ওকে নিয়ে যান। পুলিশ কনস্টেবল আরুষকে হ্যান্ডকাপ লাগাতেই যাবে তখনই মেহের চেঁচিয়ে বলল, দাঁড়ান অফিসার, কোন অপরাধের ভিত্তিতে আপনারা আমার হাজব্যান্ডকে অ্যারেস্ট করছেন? জোর করে হুমকি দিয়ে বিয়ে করাও অ্যাটেম্প টু রেপ কেসে আমরা ওনাকে অ্যারেস্ট করেছি। ভিকটিম আমি। আপনারা আমার জবানবন্দি নেওয়ার প্রয়োজন মনে করলেন না। আপনারা নাকি আইনজীবী, দায়িত্বে কি বলে গেছেন? আশ্চর্য ব্যাপার। দেখুন মিস, আবির স্যার সহ রুহুল শেখ নিজে ওনার ছেলের নামে কেস ফাইল করেছে। আমরা বাধ্য ওনাকে অ্যারেস্ট করতে। মেহের আগুন চোখে চাইলেও কনস্টেবলের দিকে, দাঁত কটমট করে বলল, আমি ভিকটিম। অন্যের কথা শুনে আমার স্বামীকে তুলে নিয়ে গেলে আপনাদের নামে আমি হ্যারাসমেন্টের মামলা ঠুকব। ছাড়ুন ওনাকে, উনি আমায় জোর করেননি। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। আপনারা এখন যেতে পারেন। মেহেরের কথায় যেন সবার মাথার উপর দিয়ে গেল। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেকে বাকরুদ্ধ। আকস্মিক মেহের বোল পাল্টে ফেলল কেন? এমনিতেই আরও ঠান্ডা মাথার মানুষ, ছট করে অবাক হয় না, কারো কথার প্রতিক্রিয়া দেখায় না। অবাক হবে না করেও মেহেরের অচেনা আচরণে আরও প্রচণ্ড অবাক হলো। বরকে গেল চিন্তা ভাবনা। মেহু, কী বলছিস এসব? জোর করেনি মানে কি? সবাই জানে এই ছেলে কত নোংরা। তুই কেন ওকে সেভ করছিস মেহু? কিছুক্ষণ একা থাকতে চাই। মেহেরের কথা মতো সবাই বেরিয়ে গেল কেবিন থেকে। রয়ে গেল শুধু আবির। সূক্ষ্ম চাহনিতে সে মেহেরকে পর্যবেক্ষণ করে যাচ্ছে, চেষ্টা করছে মেহেরের মনের ধাঁধার খোলাসা করতে। তুই কি করতে চাইছিস তুই মেহু? কেন জানোয়ারটাকে আইনের হাতে তুলে দিলি না? আমি ওর ফাঁসির ব্যবস্থা করতাম। তুই কেন আবার বোকামি করলি মেহু? মেহের শীতল দৃষ্টি নিক্ষেপ করে গাঢ় চাহনি সহিত তাকিয়ে থাকে আবিরের দিকে। দীর্ঘশ্বাস ফেলে বলে, আমাকে আমার মতো হ্যান্ডেল করতে দাও ভাইয়া। আইনের শাস্তি খুব সামান্য, কিন্তু এই শাস্তি তার কাছে জঘন্য। এটুকু শাস্তি তার প্রাপ্য নয়। মেহু, তোর চোখে আমি প্রতিশোধের আগুন দেখতে পাচ্ছি। পাগলামি করিস না মেহু, সরে আয়। তোকে জাস্টিস আমি পাইয়ে দিব, একটু বিশ্বাস রাখ। সরি ভাইয়া, জীবনে প্রথম আজ আমি তোমার অবাধ্য হব। আমাকে ক্ষমা করো। অন্যায়ের প্রতিবাদ করার জন্য যখন আমার সাথে এত বড় অন্যায় হলো, তখন আমি আর দমে থাকবো না। আরও শেখের কঠিন শাস্তি হওয়া দরকার, যা ওকে আমি নিজে হাতে দিব। তুই মায়াবতী, বিধ্বংসী নোস। জেদ করে নিজের ক্ষতি করছিস কেন মেহু? ফিরে আয় পাখি, আমায় একটা সুযোগ দে। আমি সব বলিয়ে দিব, তোর সব ব্যথায় মলম লাগাবো। একটা সুযোগ দে আমাকে। আমি কিচ্ছু বলতে চাই না। আমার প্রতিটা যন্ত্রণার পাই টু পাই হিসাব চাই। আরও শেখকে ধ্বংস না করা পর্যন্ত আমার শান্তি নেই। নারী শুধু মায়াবতী নয় ভাইয়া, কখনো কখনো নারী বিধ্বংসীও হয়। আমার শান্তি চাই। প্রতিশোধ ছাড়া আমি শান্তি পাবো না। তাকে ধ্বংস হতে হবে আমার এই হাতে। আবির ফেল ফেল করে তাকিয়ে রইল মেহেরের আগুন জড়া চোখে, তীব্র রাগে লাল হয়ে যাওয়া মুখমণ্ডলের দিকে। আজীবন যাকে শান্তশিষ্ট মায়াবিনী হিসেবে প্রত্যক্ষ করেছে, হঠাৎই আজ তার চণ্ডাল রূপ মেনে নিতে পারছে না। নিরেট মস্তিষ্ক, বুকে ভীষণ ভয় শঙ্কা। কাউকে ধ্বংস করতে গিয়ে তার মেহু পাখি নিজেই না দুলিশ্বাদ হয়ে যায়। সে অমানুষের কবলে পড়ে কি জানি কি হয়। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে এক প্রহর নেশায়। লিখেছেন তারা তাসনিম। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।